অভাবের জন্যে কোনো নারী কখনো সংসার ত্যাগ করে না। তার আচরণের জন্যে যায়। একটা মেয়ের সাথে অনেক রাতের কথা বললে তার একটা উত্তেজনা কাজ করে। ওই মোমেন্টে ও আমার কাছে আসে, স্বাভাবিক অবস্থায় না। তখন ২-৪ দিন আমি এটা দেখার পরে আমি আর ওটা মেনে নিব না তো। যে এটা তোমাকে তুলে দিয়েছে, তুমি তাকে দিয়ে এটা ক্লিন করাও। বাট আমি না। সম্পত্তির ভাগ সবাইকে দেওয়া যায়। হাসব্যান্ডের ভাগ কাউকে দেওয়া যায় না। আমাকে নিয়ে থানায়ও কমপ্লেন করেছে। আমার শ্বশুরকে নিয়ে যে আমার শ্বশুরের সাথে নাকি আমার অ্যাফেয়ার আছে। সুখ আর শান্তি বলে যে একটা জিনিস, ওইটা আমি কখনো পাইনি ছোটবেলা থেকে। এখন আমি একাকিত্বে ভুগি। এমন কোনো দিন নাই যে আমার কান্না ছাড়া দিন যায়। আমার মেয়ে হয়েছে বলে ওরা মানে এটা নিতে পারতেছে না যে বাসার সবার ছেলে ওর কেন মেয়ে হইছে। ইভেন আমার শাশুড়ি কোলে পর্যন্ত নিত না। আমি ওকে রান্নাঘরে হচ্ছে সাইডে ফ্লোরে এক সাইডে কিছু দিয়ে কাঁথা পেরে শুয়ে দেন আমি কাটাকাটি করে রান্না করতে। হাজব্যান্ড ওয়াইফ থাকি, কারোর সাথে অ্যাফেয়ারে জড়াই, এই জিনিসটা তো আমরা হাইড করি। কখনো এই জিনিসটা হাইড করতো না। আজকে আমি এই মেয়ের সাথে গিয়েছি বা এর সাথে গিয়ে আমি এই কাজ করেছি। মানে এটা জাস্ট আমি মানে লিটারালি নিতে পারতেছিলাম না। আমি যখন ফোন দিয়ে বলতাম যে বাসায় চাউল নাই, ও আর ৫ দিন ফোন ধরতো না। বাচ্চা নিয়ে কি খাবো? আমার ওই কথাগুলো শুনে আমার চোখের পানিতে মানে কোন শৈবের পাতা ভিজে যাচ্ছিল। আমি বোঝানোর মতো ভাষা নাই যে আমার ভিতরে চলতেছে কি। এখনো আমার ছেলে বাবার জন্য কিন্তু অস্থির। সে কখনো খবর নেয় না। একটা দিন রাত্রে আমার সাথে ঝামেলা হয়েছে, আমাকে আর বাসায় ঢুকতে দেয়নি। মানে কেচি গেটের বাইরে রেখেছে। আমার মেয়ে অজস্রে কান্না করছে যে আমাকে ভিতরে নাও, আমাকে ভিতরে নাও। আমি যখন ওই বাসা থেকে চলে আসি তখন মেয়েটাকে রেখে আসছিলাম। বাট আমি মেয়েকে রেখে এসে আমি আর থাকতে পারছিলাম না। মানে আমার নারী ছিঁড়া ধন আমি রেখে এসছি, মানে কতটা ভালোবাসার টানে এর কাছে আসছি। এটা যদি সে না বোঝে তাহলে তো মানে এত বড় স্যাক্রিফাইস করাটা, এটা না বোঝাটা আমার কাছে মনে হয় যে মনুষ্যত্বর বোধের মধ্যে পড়ে না এটা। নিজে ডিপেন্ডেন্ট হওয়া ভালো। কার উপর নির্ভরশীল হওয়া কখনোই আসলে লাইফটা চলে না ওইভাবে। আমি ওই জায়গা থেকে শিখেছি এটা। আমার যখন আগের লাইফে ছিলাম তখন তো আমার এটা মনে হয়নি যে আমার পড়া দরকার। কারণ আমি সবকিছু পাচ্ছি। যখন আমি এখানে আসছি, আমি ভাতের অভাব করছি, তখন আমার মনে হইছে যে আমার পড়া দরকার। আমার একটা সিভি তৈরি করা দরকার। যাতে আমি মানে ফ্যামিলিকেও বলতে পারতেছিলাম না, ইভেন আমার শ্বশুর-শাশুড়িকেও বলতে পারতেছিলাম না যে অ্যাকচুয়ালি ও এই কাজগুলা করতেছে। তো আমি নিজে, নিজে খুব কান্না করতাম তখন। তো ওই সময় দেখা যাইতেছে যে ও এর সাথে কানেক্টেড, ওর সাথে কানেক্টেড, বাট ওই বিষয়গুলো আমি নিতে পারতেছিলাম না। আমি খুবই কান্নাকাটি করতাম। ইভেন আমরা যখন এই যে হাসব্যান্ড ওয়াইফ থাকি, কারোর সাথে অ্যাফেয়ারে জড়াই, এই জিনিসটা তো আমরা হাইড করি। বাট সে কখনো এই জিনিসটা হাইড করতো না। মাঝে মধ্যে আমার কাছে মনে হতো এটা সাইকো নাকি, মানে এরকম কিছু একটা মনে হতো। কিরকম? মানে সে এসে বলতো আপনাকে? এসে বলতো যে কি বলতো? আজকে আমি এই মেয়ের সাথে গিয়েছি বা এর সাথে গিয়ে আমি এই কাজ করেছি। মানে এটা জাস্ট আমি মানে লিটারালি নিতে পারতেছিলাম না এরকম ব্যাপার। মানে আমি নামাজ পড়ে কোরআন পড়তেছি, মানে আমার পাশে এসে বসলো। বসে আমাকে বলতেছে যে আজকে আমি কোথায় গিয়েছিলাম জানো? বললাম কোথায়? তো আমাকে বলতেছে আমি আজকে ওদের বাসায় গিয়েছিলাম। তো তারপর আর কি এই কথাগুলো আমাকে বলল যে তার সাথে আমার খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং। তার মা আমাকে খুব পছন্দ করে। আমি রুমে গেলাম, আমাকে রুমে সব খাবার-দাবার সবকিছু দিয়ে আসলো। মানে আমি চিন্তা করলাম তার মাও কিরকম, যে একজন মেয়েকে একজন ছেলের কাছে কিভাবে ছেড়ে দিয়ে আসে। তো সেখানে হচ্ছে আমার ওই কথাগুলো শুনে আমার চোখের পানিতে মানে কোন শৈবের পাতা ভিজে যাচ্ছিল। মানে আমি বোঝানোর মতো ভাষা নাই যে আমার ভিতরে চলতেছে কি। তো এইগুলোর বিষয়ে আমি যখন কিছু বলতাম তখন আমাকে খুব মারধর করতো। মারধর করতো, ইভেন হাতে যেটা পেত সেটাই। যেমন এই যে আমার এই যে কাটার দাগ, এগুলো কিন্তু কয়েলের স্ট্যান্ড দিয়ে কাটা, মানে এমনি নর্মালি ভাবে কাটিনি। তারপরেও মানে এ হাতে এই যে এগুলো, এইখানে হচ্ছে পোড়ার দাগ ছিল, হালকা মিশে গেছে, এরকম ছিল। তারপরে একটা দিন রাত্রে আমার সাথে ঝামেলা হয়েছে, আমাকে আর বাসায় ঢুকতে দেয়নি। মানে কেচি গেটের বাইরে রেখেছে। আমার মেয়ে অজস্রে কান্না করছে যে আমাকে ভিতরে নাও, আমাকে ভিতরে নাও। কিন্তু আমার শাশুড়ি আবার একটু ছিল, মানে ওই মাইন্ডেড ছিল। কিন্তু শ্বশুরটা খুব ভালো ছিল, খুব ভালোবাসতো আমাকে। তো আমি সারা রাত আমি কেচি গেটের বাইরেই ছিলাম।
মানে আমাকে রুমে নেয়নি। তো তারপর আম্মারে ফোন দিয়ে বললাম যে তুমি কি আমাকে মারতে চাও নাকি বাঁচাতে চাও? তো বললো যে আচ্ছা সব কিছু গুছিয়ে নিয়ে চলে আসো। তো আমি তো ওই চিন্তা করেই সব কিছু গুছিয়ে নিয়ে চলে গেছি যে আমি আর কখনো ব্যাক করব না। কিন্তু বাড়িতে যাওয়ার পরে বলে যে মেয়ে মানুষের জীবন তো এরকম, একটু স্যাক্রিফাইস করতে হয়, একটু মেনে নিতে হয়, এগুলো তো থাকেই সংসারে, বয়স হলে ঠিক হয়ে যাবে, আরেকবার যেয়ে দেখো, যদি এরকম হয় তাহলে আর যাওয়ার দরকার নেই। বাট পায়ে ধরে পর্যন্ত আমার কান্না করেছি যে আমি যাব না ওখানে, আর আমি মানসিকভাবে শান্তি নেই। মানে আমার লাইফে আমি সুখ আর শান্তি বলে যে একটা জিনিস, ওইটা আমি কখনো পাইনি ছোটবেলা থেকেই এখন পর্যন্ত। এখন আমি একাকিত্বে ভুগি, এমন কোনো দিন নাই যে আমার কান্না ছাড়া দিন যায়, এরকম অবস্থা। তো এবং ওই মারপিট করে বাসায় পাঠালো, তারপর বাসা থেকে আবার বলতেছে চলে যাও। হ্যাঁ, তো তখন আমার মনে হলো যে অ্যাকচুয়ালি বাসায় বললে আমার এটার সলিউশন কখনোই করবে না, কারণ আমাকে কিছু করতে হবে। তো তখন আমি ওই যে ব্যাপারটা বললাম যে আমার সাথে ঘুমাতো না, গেস্ট রুমে ঘুমাতো, টিভির সাউন্ডটা দিয়ে তার সাথে কথা বলতো। এটা জাস্ট আমি বাইরে থেকে কান দিয়ে শোনার পরে বুঝলাম এরকম। তো একটা মেয়ের সাথে অনেক রাতের কথা বললে তার একটা উত্তেজনা কাজ করে, দেন ওই মোমেন্টে ও আমার কাছে আসে, স্বাভাবিক অবস্থায় না। তো তখন 2-4 দিন আমি এটা দেখার পরে আমি আর ওটা মেনে নিব না। তো আমি বলতেছি যে যে এটা তোমাকে তুলে দিয়েছে তুমি তাকে দিয়ে এটা ক্লিন করাও, বাট আমি না। তো এটা নিয়ে আর কি 2 মাস প্রচুর ঝগড়াঝাটি ঝামেলা এগুলো চলছে। তারপরে আমাদের বেড আলাদা, মানে আলাদা আলাদা ঘুমাতাম, এরকম ব্যাপার ছিল। ইভেন আমার শ্বশুরও ছিল এরকম, মানে আমার শাশুড়ির সাথে ঝগড়া করে 1 বছর এক বেডে ঘুমাতো না। মানে এটা আমি কি বলবো, যে ওই ফ্যামিলিটা ছিল মানে একটু অন্যরকম, ডিফারেন্ট। মানে আমার দেখা চোখে যে অ্যাকচুয়ালি মানুষ এরকম করতে পারে যে ওয়াইফের সাথে ঝগড়া করে মানে একদম কথাবার্তা অফ, তার সাথে যোগাযোগ বন্ধ, বেড আলাদা, রুম আলাদা। এটা আমার শ্বশুরকে দেখেছি এই কাজগুলো করতো, ইভেন এও সেম। বাট সে বিয়ে করেছে, আমাদের 3 তলা বাড়ি ছিল, আমরা 3 তলায় থাকতাম, 2nd ফ্লোর ভাড়া দেওয়া ছিল, নিচতলা ভাড়া দেওয়া ছিল। তো 2nd ফ্লোর একজন ভাড়া ছিল, ওই বাসায় আবার একটা মেয়ে আসতো, ওই ওনার ফুপি হয়, মানে ওনার ভাস্তি আসতো, ওর সাথে আবার কানেক্টেড, মানে আমার হাজব্যান্ড। ওকে। তো যখন যেটা নিয়ে আসতো, মানে আমার বাসায় আসতো না, ওর বাসাতে ছিল 2nd ফ্লোরে, আমার বাসাতে ছিল 3rd ফ্লোরে, ওই বাসায় চলে যেত, কিন্তু আমার বাসায় আসতো না জিনিসগুলা, কোনো খাবার হোক বা যে কোনো জিনিস হোক, এরকম ছিল। বাট আমার মেয়ে এতটাই বাবা বাবা করে, কিন্তু মেয়ের প্রতি ওই ইয়াটা নেই, যে আমার ছেলেদের মেয়েদের প্রতি আমার যেটা ফিল, যে পুরো পৃথিবী মিলে আমার সন্তান, যেটা আমার অবলম্বন, এরকম আমার যেটা ফিল সেটা ওদের মধ্যে কাজ করে না। ইভেন আমার মেয়ে হয়েছে বলে ওরা মানে এটা নিতে পারতেছে না যে বাসার সবার ছেলে, ওর কেন মেয়ে হয়েছে। ইভেন আমার শাশুড়ি কোলে পর্যন্ত নিত না। আমি ওকে রান্নাঘরে সাইডে ফ্লোরে এক সাইডে কিছু দিয়ে কাঁথা পেরে শুয়ে দেন আমি কাটাকাটি করে রান্না করতাম, মানে এরকম করেছি। টিউবওয়েল ছিল নিচতলায়, আমি এক কোলে আমার মেয়েকে নিয়ে আর এক কোলে কলসি করে হাতে করে আমি উপরে উঠেছি, মানে এরকম ছিল লাইফ। আর আমার শাশুড়ি একটা সময় সকালবেলা মানে ফজর আজান দেওয়ার থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত সারাটা দিন আমাকে বকতো। মানে একটা মানুষকে কত বলা যায়। তো আমার শ্বশুর বলতো যে তুমি ওকে বলো, বাট আমার শুনে এরকম লাগে, তাহলে তুমি ওকে বলতেছো, ওর কিরকম লাগতেছে, তুমি এটা ফিল করতে পারো, তুমি তো একটু মেয়ে মানুষ। মানে তার খুব জেদ ছিল যে আমি এত বছর ধরে সংসার করছি, বাট আমার কাছে কিছু নাই, বাড়ির চাবি কাঠি সব কিছু, টাকা পয়সা আমার হাতে। মানে শ্বশুর আমাকে ট্রাস্ট করতো, সেক্ষেত্রে সে আমার কাছে এগুলো রাখতো। তো এটা নিয়ে ওনার কমপ্লেন ছিল, ইভেন আমাকে নিয়ে থানায়ও কমপ্লেন করেছে।
আমার শ্বশুরকে নিয়ে যে আমার শ্বশুরের সাথে নাকি আমার অ্যাফেয়ার আছে। এটা মানে আস্তাগফিরুল্লাহ। তো সেই ক্ষেত্রে হচ্ছে পুলিশও চলে আসছে বাসায়। সিরিয়াসলি? পুলিশও চলে আসছে। মানে তো ছেলের বউ শ্বশুর হ্যাঁ প্রেম নিয়ে থানায় অভিযোগ কমপ্লেন করেছে। মানে এটা জাস্ট নেওয়ার মতো না। পুলিশ আসছে বাসায়? পুলিশ আসছে বাসায়। তারপর ও বাসা যেহেতু হাজি ফ্যামিলি ছিল, আমার লাইফ স্টাইলটা ছিল অন্যরকম। আমি সব সময় হচ্ছে লং জামা পরতাম, সব সময় মাথায় হিজাব করতাম, 5 ওয়াক্ত নামাজ পড়তাম। তো নামাজ না পড়লে হাতে ভাত খেত না। তো সেই ক্ষেত্রে আমার ওইখানে থেকে আমি ওই রকম হয়ে গিয়েছিলাম। তো এখন পুলিশ বলতেছে যে আপনার চেম্বার তো আমাদের নিচে। তো যেহেতু আমার শ্বশুরও ডক্টর, আমার হাজবেন্ডও ডক্টর ছিল, দুজন একসাথেই বসতো। তো বলতেছে যে আপনার ইয়াকে ডাকেন, ছেলে বউকে ডাকেন। তো আমার শ্বশুর বলতেছে যে আমার ছেলে বউ কারোর সামনে আসে না। তো বলতেছে আরে বাবা ডাকেন না, আমরা তো কাজের জন্যই আসছি। তো একটা কাজের লোক সবসময় কাজ করতো 12 মাস বাসায়, তো ওকে দিয়ে পাঠাইছে। তো আমি আবার মানে হিজাব করে আসছি। আসার পরে মানে পুলিশটা দেখে আমাকে দেখে অবাক, যে ছোট্ট একটা মেয়ে যে হচ্ছে ওনার মেয়ে, সেখানে আপনি কথাটা কি করে বলতে পারলেন? ইভেন ওখানে যে রোগীরা ছিল তারা বলতেছে যে আমাদের কোথাও যদি আঘাত লাগে সেটা যদি তাকে বের করে দেখাতে চাই, সে দেখতে চায় না, বলে শরীর দেখাতে হবে না, জাস্ট মুখে বলেন। মানে আমার শ্বশুর এটা বলে। আর তার এগেনস্টে আপনি এই কথাটা কি করে বলতে পারলেন? তো পুলিশ দেখে হতবাক যে এই বাচ্চা মেয়ের বিষয়ে আপনি কি করে কথাটা বলতে পারলেন। তো তখন বলতেছে যে আমার কাছে কিছু নাই, সব কিছু ওর কাছে। তাহলে কি করে এটা? তো এখন পুলিশ এটা বললো যে এটা হচ্ছে কেউ কাউকে দেয় না, এটা অর্জন করে নিতে হয়। ও যেটা করেছে সেটা আপনি করতে পারেননি, কারণ আমার শ্বশুরকে আমি টেক কেয়ার করতাম খুব। বাবার বয়সে একটা মানুষ, হ্যাঁ কেন করবো না? আমার বাবা নেই, মানে সে হচ্ছে আমার বাবা। অবশ্যই সে হচ্ছে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতো, আমি দেন নামাজ পড়া শেষ করে ফজরের নামাজ পড়তো। আমি নামাজ পড়ার আগে ওনাকে আমি 2টা রুটি করে দিতাম, ওটা খেয়ে উনি ঘুমিয়ে যেত। আমি তারপরে নামাজ পড়ে আমি কিছুক্ষণ পরে আবার রান্না টান্না করতাম, উনি গরম পানিতে গোসল করতো, গরম পানি করে দিতাম। দেন খাবার দাবার শেষ করতো, তারপর উনি চেম্বারে চলে যেত। 11টার দিকে একটা নাস্তা করতো, ওটা আমি বানিয়ে ওই কাজের যে ছেলে ছিল ওর হাতে পাঠিয়ে দিতাম। এই যে একটা টাইমলি আমি একটা শিডিউল মেনটেন করছি, এটা তো উনি করেনি। আর আপনি তো বাপ পাননি কোনোদিন আদর করার জন্য। না, আমি তো বাবা পাইনি। ওকে, এই সংসার থেকে বের হলেন কেমন করে? এই সংসার থেকে বের হয়েছে এই অ্যাকচুয়ালি সম্পত্তির ভাগ সবাইকে দেওয়া যায়, হাজবেন্ডের ভাগ কাউকে দেওয়া যায় না। এটা জাস্ট নেওয়ার মতো না। তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে এখানে পড়ে থেকে আমার লাইফটা আমার এভাবে যাবে না, কারণ আমার আহামরি অনেক কোনো বয়স হয়নি যে আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে বা আমার একটা এজ হয়েছে আমি হচ্ছে কাটাই দিই। তখন আমার হচ্ছে একজনের সাথে যোগাযোগ হয়, বাট সে আমাকে আগে থেকে পছন্দ করতো। বাট তাকে আমি আমার বিষয়গুলো বলি যে এরকম এরকম, তো বলতেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি তোমাকে আগে যেরকম মনে করতাম আনম্যারিড এখনও সেটাই মনে করি। মানে অ্যাকচুয়ালি আপনিও পুরুষ মানুষ, বাট পুরুষ মানুষের যে কথাগুলা কি ধরনের হয় এটা জাস্ট ওর কাছ থেকে না দেখলে আমি এটা বুঝতাম না। মানে এমনভাবে আমাকে কথাগুলো বলেছে যে মনে হয় পৃথিবীর সব শান্তির সুখ আমি ওর কাছে পাবো। তো দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে দেখা যাইতেছে যে আমরা 12 ঘন্টা শুধু ফোনে কথা বলেছি। তো একদিন যদি কথা না বলতাম মাইন্ডটা মানে পাগলের মতো একটা ফিল দিত যে কি যেন একটা নাই এরকম একটা কাজ করতো। দেন তখন ও আমাকে বলতেছে যে আমি বললাম যে আমাকে নিয়ে যাও তাহলে। তো বলতেছে যে তোমাকে নিব, আমি তো এখন কিছু করি না, তো আমাকে কিছু টাকা দাও, তাহলে আমি করি, ইনভেস্ট করি, বিজনেস স্টার্ট করি, দেন তোমাকে নিয়ে আসি। তো আমি চিন্তা করেছি ও যেহেতু আমাকে নিয়েই সংসার করবে তাহলে আমাদের জন্যই তো এটা চিন্তা করছে। আমি যেহেতু তাকে মন থেকে ভালোবাসি সেই জায়গা থেকে আমি এটা ফিল করতে পারছি। তো আমি বললাম যে তাহলে তুমি আমার গয়না নিতে পারো, বাট আমার গয়না আছে,
তো বলতেছে ওটা তো তোমার লাস্ট সম্বল, মানে সে তখন এটা বোঝাতে চেয়েছে যে ফার্স্ট টাইমে তুমি মানিটা দাও, দেন যদি পরে লাগে তাহলে ওটা কাজে লাগাবো। বাট তখন আমি এটা বুঝতে পারিনি। তখন আমি ওকে 4 লাখ টাকা সেন্ড করি। তো 4 লাখ টাকা নেওয়ার পরে 3 মাস পরে ও হচ্ছে আমাকে নেয়। মানে এখানে আমার ডিভোর্স হয়নি, আমি চলে গেছি ওখানে। যাওয়ার পরে আমি 2 দিন পরে ডিভোর্স লেটার হচ্ছে পাঠিয়ে দিই ওকে। মানে আমি আবার আমার সেকেন্ড হাজব্যান্ডের হচ্ছে ভাইয়ের বাসায় উঠেছি। ওর বাসা হচ্ছে রাজশাহীতে, ওরা ওখানে বাড়ি করেছে আর কি। তো সেই ক্ষেত্রে তাদেরও কোনো কমপ্লেন নেই যে তুমি একজন বিবাহিত মেয়েকে কেন বিয়ে করেছো, তার 4 বছরের একটা বাচ্চা আছে, কারণ তারাও দেখেছে টাকা, ওকে। আমার কাছে যেটা মনে হয়েছে। তো আমি এসে দেখি ব্যাংকে 2.5 লাখ টাকা পড়ে আছে। তো আমার তো প্রশ্ন জাগবেই যে আমি তো তোমাকে বিজনেস করার জন্য দিয়েছি, তো টাকাটা কি করেছো, এটা কি আমার কোশ্চেন আসবে না? তো এটা আমার বলাটা অপরাধ হয়ে গেছে। মানে আমি যেদিন ফার্স্ট দিন আসছি, সেকেন্ড দিন থেকে আমার সাথে ঝামেলা। মানে তুমি আজকে এসে ছাড়তে পারলাম না, তুমি কালকে থেকে টাকার হিসাব চাচ্ছ, টাকাটা তুমি আমাকে দিয়ে দিয়েছো, এটা তো আমি তোমাকে কৈফিয়ত দিব না। মানে ব্যাপারটা এরকম। তো তখন ওখানে আমরা ওর ভাইয়ের বাসা 2.5 মাস স্টে করি, বাট ওদের খাবার দাবার আমি খেতে পারতাম না। মানে আমি যেহেতু ওই ফ্যামিলি থেকে আসছি, এটা পারতাম না। তো ম্যাক্সিমাম সময় আমি বাইরে খেতাম। তো এটা দেখে বলতেছে যে তুমি আমাদেরকে মাসে 7,000 টাকা পে করো, এখানে থাকো। কিন্তু রাজশাহী শহরে হচ্ছে ওই 15 সালে মানে 2,500 টাকায় 2 রুমের বাসা পাওয়া যায়। সেখানে আমি 8,000 টাকাতে ওনার বাসায় কেন থাকবো, প্রশ্নই আসে না। ওখানে আমার কোনো স্বাধীনতা নেই। ও থাকবে, কারণ টাকাটা তো ওর যাচ্ছে না, টাকাটা তো আমার। তো আমি আবার স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। তা আমি বললাম যে ভাইয়া, আমি হচ্ছে 8,000 টাকাতে আপনার বাসায় খাবো না, আমি বাসা ভাড়া নিয়ে থাকবো। সেটা আমি যদি 2 বা 3 বেলার কাছে 2 বেলা খেতে হয়, আমি সেটাও খাবো। তারপর আমার একটা স্বস্তি থাকবে যে আমি নিজের বাসায় আছি। অবশ্যই। তো তখন আমাকে কিছু বলেনি, ওকে ডেকে নিয়ে বলেছে কি যে তোমার বউ তো মুখের উপরে সব বলে দেয়। তো আমি ওনাকে ওনা আবার বলতেছে যে তোমার টাকা আমার হচ্ছে বুদ্ধি, মানে বিজনেস করবে 50-50। তা আমি বললাম যে টাকার যে পুরনিটা আছে না, ওইটাই যে কলজার কাছে। তো বুদ্ধি আর টাকা কখনো এক হয় না, কারণ সলিউশন রাস্তার লোকও দিতে পারে, সাজেশন রাস্তার লোকও দিতে পারে। একজন রিক্সা চালকের যদি উঠি আমি রিক্সায়, আমি যদি বলি মামা জ্বর আসছে, সে আমাকে বলবে মামা বাসায় যা নাপা খেয়ে নেন, সেও কিন্তু আমাকে সাজেস্ট করছে। বাট ওটার সাথে এটা কখনোই কম্পেয়ার করা যাবে না। টাকার হিসাবটা অন্যরকম। টাকা ও যেহেতু ইনকাম করেনি, ও জানে না টাকার মর্মটা কি। তো আমি যেহেতু ইনকাম করি, আমি 2টা টাকা খরচ করতে গেলে আমি হিসাব করি যে এখানে আমি এটা করছি, বা আমি মাস গেলে একটা অ্যামাউন্ট পাই। আমার আগে থেকেই হিসাব করা থাকে যে এটা আমি এখানে দেবো, এটা আমি এখানে দেবো, এখানে এটা দেওয়ার পরে যেটা থাকবে এটা দিয়ে আমি মাসটা চালিয়ে দেবো। এরকম আমার একটা হিসাব থাকে, বা আমার একটা ডায়েরি আছে, আমি লিখে রাখি কত টাকা আমি কোথায় ব্যয় করলাম। আমি মানে এরকম। কিন্তু ও সেরকম না। ও আমাকে কোনোদিন বলতে পারবে না আমাকে একটা জামা কিনে দিয়েছে, বাট আমাকে একটা স্নো কিনে দিয়েছে। আমি যদি বলতাম যে আমাকে একটা স্নো কিনে দাও, আমাকে বলতো কি আমি তো স্নোওয়ালা মেয়েকে বিয়ে করি নাই, স্নোওয়ালা মেয়ে বিয়ে করলে আমি তো কালো মেয়ে বিয়ে করতাম। মানে এই ধরনের কথা বলে এড়ায় যেত। আর মাঝে মধ্যে ঝগড়া লাগলে আমার সাথে কি করতো, বাসা ছেড়ে চলে যেত। কিন্তু আপনি একটা বেকার ছেলেকেই কেন বিয়ে করলেন? একটা ভালো মানে অন্তত খাওয়া পড়া থাকার তো টেনশন ছিল না, সেখান থেকে আপনি এখানেই কেন চলে আসলেন? অ্যাকচুয়ালি ওই যে কথার মায়া, আমি ওইটা ভুলতে পারিনি। মানে ও যে কেয়ারিংয়ের যে কথাগুলো বলেছে, ভালোবাসার যে কথাগুলো বলেছে, ওই জিনিসগুলো আমি হচ্ছে জাস্ট এখনো আমার মাথার মধ্যে আছে, আমি ভুলতে পারিনি। ওকে। তারপরে আপনারা ব্যবসা শুরু করলেন। তারপরে ও হচ্ছে মেডিসিনের বিজনেস স্টার্ট করে। তখন আমাকে বলতেছে যে মেডিসিন বিজনেস যেহেতু স্টার্ট করেছি, আমার একটা বাইক লাগবে। তো আমি যেহেতু তোমাকে টাকা দিতে পেরেছি, আমি তোমাকে একটা বাইকও কিনে দিতে পারি। বাট আমি ঘুমায় আছি, আমাকে বলেনি, কার্ডটা নিয়ে যা, টাকা তুলে নিয়েছে, নিয়ে বাইক কিনে নিয়ে আসছে। আমার এতটাই কষ্ট লাগছে যে অ্যাটলিস্ট আমাকে বলতে পারতাম, আমি নিজে উৎসাহ নিয়ে যে কিনে দিতাম। তো আমি যেহেতু তখন সাইলেন্ট মোডে ছিলাম, আমাকে বলতেছে যে তোমাকে ব্যাংকে এই টাকাটা তুলে দিব অ্যাকাউন্ট করে। বাট
6 মাসের মধ্যে ব্যাংকের বারান্দায়ও পা দেয়নি। তো আমার সাথে টুকিটাকি ঝগড়া লাগে, আমাকে রেখে চলে যায়। 1 মাস 1.5 মাস আসে না। কই থেকে? ভাইয়ের বাসায়, বোনের বাসায়। কিন্তু তাদেরকে যখন আমি নক করি তারা বলে যে আমার বাসায় আসেনি। ওকে। তো তখন আমার সিচুয়েশনটা কি? আমার তো তখন টাকা নাই, আমি চলবো কি করে? তখন ওই যে আমার আম্মাকে ফোন দিতে হইতো। আম্মা টাকা দিত, কিন্তু আমাকে এই যে এতগুলা কথা শোনাতো, কথা শুনিয়ে আমাকে কান্না করাতো, কান্না করিয়ে দেন ওই টাকাটা দিত। তখন ওই খাবারটা আমার গলা দিয়ে নামতো না, যে কথা শুনে কারো খাবার সেটা আমি খাচ্ছি, মানে এরকম ছিল ব্যাপার। বাবা মার সাথে আমার এরকম কোনো বন্ডিং নেই, আমার ভাই বোনের সাথে। জাস্ট অনেক দিন বোন তো কখনো ফোনই করে না, মাঝে মধ্যে মা ফোন দেয়, কেমন আছো, কি অবস্থা, এই তো। এই সংসারে বাচ্চা হয়েছে আপনার একটা? আমার একটা ছেলে। কতদিন পরে হয়েছে? এটা হয়েছে আমার এখানে আসার আবার 4 মাস পরে আমি কনসিভ করি। মানে 2 মাস পরে আমি একবার কনসিভ করেছিলাম। বাচ্চা সে চায় না, বলতেছে যে আমি বাচ্চা চাই না। তো সে আমাকে নিজে ডক্টরের কাছে নিয়ে গেছে। যাওয়ার পরে ডক্টরের কাছে চেক আপ করালো, করানোর পরে বলতেছে যে আমি বাচ্চা চাই না। পরে সে অনুযায়ী উনি মেডিসিন লিখে দিল, দেওয়ার পরে ওটা আমাদের অ্যাবর্শন করানো হলো। মানে ওইটার যে কি পেইন, সেটা মানে একজন নর্মাল ডেলিভারির যে পেইন তার থেকে 10 গুণ বেশি। মানে নেওয়ার মতো না। মানে আমি বসে থাকতে পারছি না, শুয়ে থাকতে পারছি না, দাঁড়ায় থাকতে পারছি না। মানে বিষয়টা এরকম। সারাটা রাত এইভাবে কেটে গেছে, তার কোনো অনুশোচনা নাই, সে ঘুমাইতেছে। মানে তারপরে আবার 1 মাস পরে আমি আবার কনসিভ করি। তখন কি করবে? তখন বলে যে আচ্ছা ঠিক আছে, এটা থাক তাহলে। এই জন্য আমার ছেলেটা। বাট আমার সাথে তখন কি সে ব্যবসা করতো? তখন মেডিসিনের ব্যবসা করতো। মেডিসিন বাচ্চা হওয়ার পরে তাহলে ঝামেলাটা শুরু হলো কখন? ঝামেলাটা শুরু হয়েছে আমাদের ও একটা কাজ না সবসময় লং টাইম করতে পারে না। আচ্ছা। এটা হচ্ছে ওর একটা রোগ, সেটা হচ্ছে ADHD, যেটা আমরা সাধারণত বুঝি হচ্ছে অমনোযোগী অস্থিরতা, যেটা কাজ করে, কোনো কাজে মনোযোগ বসে না। তো ও এটা করতে পারে না। জব নিয়েছে অনেক, সর্বোচ্চ হাইস্ট 6 মাস, এরপরে ছেড়ে দেয়। আচ্ছা। আর প্রচন্ড পরিমাণে অলস, মানে ঘুম থেকে ওঠে দুপুর 3টায়। তো সেক্ষেত্রে ও হচ্ছে ওটা ছেড়ে দিল, দিয়ে বলতেছে যে আমি ঢাকায় জব করব। তো ঢাকা চলে আসলো আমাদেরকে রাজশাহীতে রেখে। বলতেছে যে আমি এত বাসা ভাড়া টানতে পারবো না, টিন সেট বাসা নাও। আচ্ছা ঠিক আছে, তোমার যেটা সামর্থ্য আমি সেখানেই থাকবো। তো আমাকে টিন সেট একটা বাসা নিয়ে দিল, নিয়ে ও ঢাকায় চলে আসলো। আসার পরে আমাদের 5 দিন পরে 500 টাকা দেয়, 2 দিন পরে হচ্ছে 1000 টাকা দেয়। আসলে এভাবে তো সংসার চলে না, কারণ বাচ্চা আছে আমার সাথে। তখন আমার মেয়েও আমার সাথে ছিল। মানে আমি যখন ওই বাসা থেকে চলে আসি তখন মেয়েটাকে রেখে আসছিলাম। বাট আমি মেয়েকে রেখে এসে আমি আর থাকতে পারছিলাম না। মানে আমার নারী ছিঁড়া ধন আমি রেখে এসছি, মানে কতটা ভালোবাসার টানের কাছে আসছি, এটা যদি সে না বোঝে তাহলে তো মানে এত বড় স্যাক্রিফাইস করাটা, এটা না বোঝাটা আমার কাছে মনে হয় যে মনুষ্যত্বর বোধের মধ্যে পড়ে না এটা। তো আমি যখন তাদের কাছে চাইলাম আমার মেয়েকে, দিবে না। তো আমি কোর্টে হচ্ছে কেস করি। করার পরে আমি 6 মাস পরে আমার মেয়েকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আমার সাথে আর কথা বলছে না, আমার মেয়েকে নিয়ে আসছি দেখে। তো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, কিন্তু আমার মেয়ের কোনো খরচ দিত না। আমার মেয়ের খরচ আমার মা প্রত্যেক মাসে ওর হচ্ছে স্কুলের বেতন, প্রাইভেটের বেতন, এগুলো কভার করতো। ওখান থেকে আম্মা আবার যে টাকা দিত ওইটা থেকে আবার আমারও কিছু কেনা হয়ে যেত। তো ওর একটা পয়সা আমাদের পিছনে খরচ করতে হয়নি, সব কিছু আমরা। তো তারপরে চিন্তা করলো যে আমি আর মেডিসিনের বিজনেস করব না, তুমি বাড়িতে চলে যাও। তো বাড়িতে যাব, ওদের বাড়িতে তো ঘর নাই, আমি থাকবো কোথায়? তাই বললাম যে তাহলে একটা ঘর দাও। তো বলতেছে যে ঘর দেওয়ার মতো অ্যাবিলিটি আমার কাছে নাই। তো আবার বলতেছে, তখন আবার বলতেছে তোমার গয়না বিক্রি করে দাও, মানে টাকা তো শেষ, এবার আছে গয়না, এখন তুমি এটা বিক্রি করে দাও। তো আমি যেগুলো অ্যাজ ইউজুয়াল সবসময় ইউজ করি, যে লকেট, চেন,
4-5টা আংটি, এগুলো আমি যেগুলো ব্যবহার করি এগুলো আমার কাছ থেকে নিয়ে নিল, নিয়ে বিক্রি করে দিল। দেওয়ার পরে 1 লাখ টাকা হচ্ছে ব্যাংকে থেকেও তুলে দেওয়া হলো। সেটা দিয়ে আমাদের বাসায় ছোটোখাটো একটা ঘর দেওয়া হলো। দেওয়ার পরে আমাদেরকে ওখানে রেখে ও ঢাকা চলে আসলো। আসার পরে আমরা ওখানে ছিলাম। আমি যখন ফোন দিয়ে বলতাম যে বাসায় চাউল নাই, ও আর 5 দিন ফোন ধরতো না। মানে আমি বাচ্চা নিয়ে কী খাবো, মানে এরকম একটা অবস্থা ছিল। তখন আম্মাকে ফোন দিতাম যে আম্মা এরকম অবস্থা। আম্মা তোমাকে অনেক কথা শোনাইতো। স্বাভাবিক। এটা স্বাভাবিক যে আমি তোমাকে আগেই বলেছিলাম এরকম ছেলেকে বিয়ে করো না, যে তোমাকে খাওয়াতে পারবে না, পড়াতে পারবে না, তুমি কেন গেছো? তো এত কথা শুনিয়ে তারপরে আমার ভাইকে দিয়ে বাজার দিয়ে পাঠিয়ে দিত। তারপরে আমার ভাসুরের ছেলে আছে, একটু মাথায় প্রবলেম আছে, তো বাসায় ম্যাক্সিমাম সময় মারামারি করে। তো একদিন আবার ওর সামনে দাঁড়ায় আছে, বাট আমাকে মেরেছে। তো এটা দেখে আমাদেরকে আর কি ঢাকায় নিয়ে আসে করোনার মধ্যে ওর একটা জব হয়। তো যখন করোনা স্টার্ট হয়, যেদিন থেকে হচ্ছে করে দেয়, সব কিছু বন্ধ করে দেয়, লকডাউন করে দেয়, তো সেদিনও বাসায় গেছে একদম পুরো খালি হাতে, মানে একটা টাকাও নিয়ে যায়নি। তখন কি করবে? তখন বাসা থেকে 1 বস্তা চাউল দিল, তারপরে মাছ মাংস 10,000 টাকা, তেল ডাউল যা যা লাগে সব কিছু দিল। মানে আমার বাবা নাই, যেহেতু আম্মা থাকতো নানার বাড়িতে, তো নানার বাড়ির অবস্থা খুবই ভালো। তো সবাইকেই প্রত্যেকে এতে কোনো কিছু হলে, কোথাও কিছু হচ্ছে, সেটা আমাদের ফ্যামিলি থেকে দেখে এরকম। তো এই বাসায় গেল এবং আপনি আবার শেষের দিকে আসেন, এই হাজবেন্ডের সঙ্গে ঝামেলাটা কোত্থেকে শুরু হলো? এটা হলো ঢাকায় আসার পরে। ওকে। ঢাকা যখন আসলাম, ঢাকা আসার পরে একটা রুম নিল ভাড়া। নেওয়ার পরে ওর একটা চাচা ছিল এখানে, মানে আমার মামা শ্বশুরের নাতি, মানে সেম এজ, বর্নিং ভালো, বাট উনি এবার একটু ক্রিটিক্যাল টাইপের, মানে কারো ভালো দেখতে পারে না। তো আমি কোথাও বাইরে গেলে এটা যদি দেখতো, দেখার পরে এসে ওকে বলতো কি যে কি ব্যাপার, তুমি বউকে সময় দিতে পারো না, বউ একা একাই ঘুরে বেড়ায়। জিনিসটা মানে ও মানুষের কথা শুনতো বেশি, ওইটা নিয়ে এসে বাসা ঝামেলা করতো। এসে বলতো যে তোমার বউ এত দামি দামি ড্রেস কই পায়। তো আমি ফিজিক্যালি ওনাকে বোঝানোর চেষ্টা করতাম, আলমারি খুলে দেখাতাম যে তো কোনটা আমার দামি ড্রেস আছে। আমি যদি 500 টাকার ড্রেস পরি, সেটা যদি তার কাছে 2,000 টাকা মনে হয়, প্রবলেমটা তার, আমার না। আর তুমি আমাকে এইভাবে কিনে দিয়েছো কখনো? তো বিষয়গুলো এরকম ছিল। লাস্ট মোমেন্টে এসে একটা ঘটনা ঘটলো, একটা জাস্ট ব্লুটুথ, যেটা আমি কিনেছি 1400 টাকা দিয়ে। তখন আমি কি করতাম, যেহেতু আমাদের সংসারে খুব অভাব ছিল, এমনও দিন গেছে আমি 2-3 দিন না খেয়ে থেকেছি, চাউল কিনে নিই, সিরিয়াসলি রুটি খেয়ে থেকেছি। কিন্তু তারপর আমার কোনো কমপ্লেন ছিল না যে আচ্ছা ঠিক আছে। অন্য কোনো মেয়ে হলে আমার মনে হয় যে অভাবের জন্যে কোনো নারী কখনো সংসার ত্যাগ করে না, তার আচরণের জন্যে যায়, আমি যেটা ফিল করি। কারণ আমি কোথা থেকে আসছি, সেখান থেকে এসে আমি না খাওয়ার ইয়াতে ভুগতেছি। তো এই কথাগুলো আমি সাইলেন্ট মোডে থেকে যেতাম, বাট বাড়িওয়ালা এক সময় ওকে বলতেছে আপনার বাসায় চাউল থাকে না, সেটাও কিন্তু আমরা জানি, বাট আপনি কখনো বলেন না। বললাম আমার ঘরের কথা তো বাইরে বলার দরকার নেই। জাস্ট ওই ব্লুটুথটা কিনেছিলাম আমি মিরপুর 10 শাহালি থেকে। তো আমার একটা ফ্রেন্ড ছিল সাথে, আমার অনেকগুলো ফ্রেন্ড আছে ঢাকায় যারা আমরা ছোটোবেলা থেকেই পড়াশোনা করেছি। তো ওকে আবার সাথে নিয়ে ওখানে গেছি, যাওয়ার পরে ব্লুটুথটা আমি নিয়েছি। নেওয়ার পরে এখন বাসায় নিয়ে বললাম যে ব্লুটুথটা নিয়েছি, কানে দিয়ে ও 2-3 দিন গানও শুনলো, কোনো সমস্যা নেই। বাট ওর আবার ওয়াইফ হচ্ছে, মানে আমার ছেলে যে স্কুলে পড়ে ওই চাচার ছেলেটাও সেম একই স্কুলে পড়ে। তো আমি যখন নিয়ে যাই, ওই চাচিটা ওনার ছেলেকে নিয়ে যায়, তো একসাথেই বসা হয়। ব্যাংকে গেলে ওনার সাথে যাওয়া হয়, বাজারে গেলে ওনার সাথে যাওয়া হয়, যে কোনো জায়গায় বাচ্চাকে স্কুলে ঢুকাই দিয়ে কাজগুলো করা হয়, সবসময় কিন্তু উনি সাথেই থাকে। বাট আমার ব্লুটুথটা দেখে বলতেছে এটা তো অনেক সুন্দর, একটু কানে নিয়ে দেখি। বলে যে দেখেন। ওটা দেখার পরে বাসায় যে বলতেছে যে ওর বউ একটা ব্লুটুথ কিনেছে, অনেক সুন্দর। তো বলতেছে যে ও সাথে গিয়েছিল, তো বলতেছে না ওনার এক ফ্রেন্ড গিয়েছিল সাথে। মানে এই যে আমার ফ্রেন্ড, এটাকে ইস্যু করে
একটা বড় ইয়া তৈরি করে নিল। মানে এই কথাটা বলেছে হচ্ছে একজনকে, সে আবার আমার হাজবেন্ডের ক্লোজ, সে আবার বলেছে আমার হাজবেন্ডকে। মানে কথা যখন একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায়, ডে বাই ডে ওটা কিন্তু বাড়তে থাকে, বদল হয়ে যায়। তো এটা নিয়ে আমি তো অলওয়েজ ফোন করে যাচ্ছি, ফোনটা রিসিভ করছে না, রাত 1টা বেজে গেছে। তো বাসায় এসে আমার সাথে তুমুল পরিমাণে ঝগড়া, যে এটা কে কিনে দিয়েছে, আমার বয়ফ্রেন্ড কিনে দিয়েছে। মানে সেও কিন্তু আমার বাসায় গিয়েছে, মানে যাকে নিয়ে আমি হচ্ছে ব্লুটুথটা কিনতে গেছি, বাট আমার বড় তার সাথে বসে খেয়েছে, বাইরে তাকে খাইয়েছে, তার সাথে বসে হচ্ছে চা খেয়েছে, তার জানে সে কেমন। কিন্তু তাকে নিয়ে এরকম নেগেটিভ চিন্তা ভাবনা করতে পারে, এটা আসলে আমার মাইন্ডে ছিল না, মানে কাজ করতেছিল না। তখন আমাকে বলতেছে যে আমি আর তোমাদেরকে রাখতে পারছি না, তোমাদেরকে আর কিভাবে বোঝালে তোমরা চলে যাবা, আমি তোমাদের দায়িত্ব আর নিতে পারছি না। কারণ এই যে প্রতিদিন তোমাদের মানে আমার ছেলে ওর ওই যে একটা কথা আছে না, আমি ওকে বলি যে তুমি তোমার ছেলের ফিলটা কেন করো না জানো, তুমি আসছিলে আমার কাছে কি জন্যে, তোমার চাহিদাটা মেটানোর জন্যে, বাট আমি তো ওকে 10 মাস গর্ভে ধারণ করেছি, দেন ওকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আমার যে কষ্টটা হয়েছে, আমি যে পেইনটা পেয়েছি সেটা তো তুমি পাওনি, তোমার জাস্ট মজা পেয়েছো, তুমি চলে গেছো, এই জন্য বাবার ফিলটা তুমি বুঝতে পারো না। এখনো আমার ছেলে বাবার জন্য কিন্তু অস্থির, সে কখনো খবর নেয় না। কালকেও আমার ছেলে তো আবাসিকে থাকে, তো আমার ছেলেকে যখন হচ্ছে গেলাম ওখানে, বলতেছে যে দাও একটু বাবাকে ফোন দিয়ে দাও, ফোন দিয়ে দিলাম, বাট রিসিভ করলো না। পরে ভয়েস দিয়েছে যে বাবা আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি। তো মান্থলি একটা অ্যামাউন্ট দেওয়ার কথা আমার ছেলেকে, সেটাও দেয় না। তো আমার ছেলে ওটাও বললো যে তুমি বাবা হিসেবে কি দায়িত্ব পালন করো আমার। তো আমার ছেলে তো এখন যথেষ্ট বড় হয়েছে। কত বছর বয়স? আমার ছেলের বয়স 8 বছর। আর মেয়ের বয়স 14 বছর। ওই যে ঝগড়াটা হলো তারপরে আলাদা হয়ে যায়? তারপরে ও আমাকে বলতেছে যে তোমরা না গেলে আমি সুসাইড করব। হাস্যকর। এই যে বোন, এরকম দুইটা ঘটনা ঘটলো, দুই দুনিয়ার ঘটনা, একদম অপোজিট। একটা খাঁচায় বন্দি হয়ে রাখলেন, আর একটা জায়গায় এসে কমপ্লিট ইউজড হইলেন, মানে আমাকে রাস্তায় নামিয়ে দিল। রাজপ্রাসাদ থেকে রাস্তায়। এই জিনিসটা আম্মা মেনে নিতে পারে না দেখে আমার সাথে ওইভাবে কথা বলে না, যে কোথায় ছিলি, কোথায় নামাই দিয়ে গেছে আজকে তুই রাস্তায়। ইভেন এখন মানুষকে বলে কি আমি নাকি 6টা 7টা বিয়ে করেছি, মানে তার সাথে ডিভোর্স হওয়ার পরে। যে প্রাক্তন কোনোদিন সত্যি বা ভালো বলে না, প্রাক্তন মিথ্যে কথাই বলে, এটাই নিয়ম। বলে যে ও হচ্ছে প্রভাবশালী দেখে বিয়ে করে, দেন তার কাছ থেকে 5 লাখ 7 লাখ টাকা নেয় বা 20 লাখ টাকা নেয়, দেন ছেড়ে দিয়ে আবার অন্য একজনকে বিয়ে করে। দেন রিসেন্টলি আবার বলতেছে যে আমি নাকি একটা হিন্দু ছেলেকে বিয়ে করেছি। মানে আমার আম্মা রাস্তায় বের হতে পারে না, মানে এটা এলাকাতে বলে, আমি এলাকাতে যাই না। মানে আম্মা আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুই নাকি একটা হিন্দু ছেলেকে বিয়ে করছিস, সেটা তোর ফুপি এসে বলে গেল আমাকে। মানে এই কথাগুলো তারাও রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না, মানে বিষয়গুলো এতটা টক্সিক করে ফেলেছে সমাজের বিষয়ে। আর মানুষের চিন্তাধারা, আমরা যে 15 সেকেন্ডের একটা রিলস করি, এটা থেকে তো জাজ করা যায় না যে আমার লাইফ স্টাইল কেমন বা আমি কি। মানুষের এখানে কমেন্ট করে যে সব কিছু ঠিক আছে, বাট এত টাকা কোথায় পাও। তো আমার অ্যান্সার থাকে যে মানুষ তো টাকার গাছ লাগায়, বাট আমি টাকার বাগান করেছি। সুইট বোন, এই আপনার স্টোরি থেকে মানুষ যদি শেখে, কি শিখতে পারে বলেন তো? এখান থেকে আমার মনে হয় যে ফার্স্ট অফ অল হচ্ছে ছেলেদেরকে আমি মূলত ট্রাস্ট করি না, কারণ তাদের সর্বপ্রথম কথা থাকে যে বিশ্বাস করো আমি সব ছেলেদের মতো না, এটা হচ্ছে ফার্স্ট কথা থাকে। দেন আমি তোমাকে যতটা ভালোবাসি, মনে হয় পৃথিবীর কেউ এতটা ভালো তোমাকে বাসতে পারবে না। কিন্তু এখানে আমার মনে হয়েছে যে মানুষ হচ্ছে দুইটা সাইডটা দেখে। একটা হচ্ছে আমার বিয়ে হয়েছে, আমার বেবি আছে, বাট সে আনম্যারিড, সে হচ্ছে টাকার দিকটাকে তার ফোকাস ছিল, মানে আমার দিকে না।
আমার টাকা শেষ, তারপর কিন্তু আমার ইয়াটা শেষ হয়ে গেছে, আমার যে তার কাছে প্রায়োরিটিটা ছিল সেটা শেষ হয়ে গেছে। তো ওখান থেকে বোঝা যায় যে অ্যাকচুয়ালি সে কোন মাইন্ডের। তো ছেলে মানুষ, কিছু কিছু মেয়ে মানুষ আছে যে হচ্ছে ছেলেদেরকে দিয়ে মানে সব খরচ করায়, বাট আমি একমাত্র ব্যক্তি ছিলাম যে হচ্ছে ওর এভরিথিং খরচ বেয়ার করতাম। হোস্টেল, ও যে ম্যাচে থাকতো সে ম্যাচের ভাড়া পর্যন্ত আমি দিতাম। আজকে আমার এটা পছন্দ হয়েছে সেটা কেনার জন্য টাকা পাঠাইতাম, মানে এরকম একটা ব্যাপার ছিল। তারপরে তো আমার মনে হলো যে নিজে ডিপেন্ডেন্ট হওয়া ভালো, কার উপর নির্ভরশীল হওয়া কখনোই আসলে লাইফটা চলে না ওইভাবে। আমি ওই জায়গা থেকে শিখেছি এটা। আমার যখন আগের লাইফে ছিলাম তখন তো আমার এটা মনে হয়নি যে আমার পড়া দরকার, কারণ আমি সব কিছু পাচ্ছি। যখন আমি এখানে আসছি, আমি ভাতের অভাব করছি, তখন আমার মনে হয়েছে যে আমার পড়া দরকার, আমার একটা সিভি তৈরি করা দরকার, যাতে আমি নিজের খরচটা অ্যাটলিস্ট চালাতে পারি। তো তখন তো আমি পড়াশোনা ছিল না। আমি অনেক আমার এক দুলাভাই ছিল, অনেক রিকোয়েস্ট করে ওনাকে দিয়ে আমি ভর্তি হয়েছি। হওয়ার পর আমাকে একটা গাইডও পর্যন্ত কিনে দেয়নি। তো ওখানে আমার ছিল মানে মান্থলি যে একটা ফি দিতে হয়, তারপরে আমার ফর্ম ফিল আপের যে টাকাটা টোটাল মিলে 7,500 টাকা আসলো। এই টাকাটা কে দেবে, মানে মাথার উপর মানে ঘুরতেছে আমার যে এটা কে দেবে কে দেবে। তবে মা বোন ভাই মানে ওদের কাছে আমি বলতেছি যে ঈদের মধ্যে তোমরা তো আমাকে 4,000 5,000 টাকা দাও কিছু হচ্ছে কেনাকাটা করার জন্যে, বাট ওই টাকাটা তুমি তখন দিও না, এখন দাও, মানে আমার কাজে লাগুক। আমি চাই না ঈদের মধ্যে ওই টাকাটা, মানে হাতে পায়ে ধরে মানে এ ঠেলা দেয় ওর ঘাড়ে, ও ঠেলা দেয় ওর ঘাড়ে, মানে এরকম একটা অবস্থা। যে আম্মা বলে যে আপুকে বলে দেখো, আপু বলে যে মাকে বলে দেখো, এরকম একটা সিচুয়েশন। পরে আমার ভাই আবার কলেজ থেকে হচ্ছে পেয়েছে, বৃত্তি পেয়েছে, সেখান থেকে ও একটা অ্যামাউন্ট পায়। তো বলতেছে যে এত টেনশন নিস না, আমি 25 দিচ্ছি, 2500, আর বাদ বাকিটা ওদের কাছ থেকে বলে টলে করে দিচ্ছি। তো জাস্ট ওইভাবে ওরা ম্যানেজ করে দিয়ে ওটা ফিল আপ করে দিল। দেওয়ার পরে আমি হচ্ছে কি করলাম, পরীক্ষার 3 দিন আগে আমাকে 1,000 টাকা সারতেছে যে নাও এটা। তা আমি ওই টাকাটা নিয়ে নিই। আমি বললাম যে তুমি 1,000 টাকা দিয়ে বলবা যে সারা জীবন যে ওর পড়ার পিছনে অবদান ছিল আমার, আমি ওই শব্দটা নিতে চাই না। পরে আমি পরীক্ষার 3 দিন আগে বাসায় যাই। যাওয়ার পরে আমার গাইড ছিল না, পাশের বাসায় একজন নিউটন ছিল। ওনার কাছ থেকে আমি যেদিন যে সাবজেক্টটা পরীক্ষা ছিল আমি সেইটা নিয়ে এসে পড়ে পড়ে তাকে ফেরত দিয়ে আসতাম। মানে আমাকে বলতেছিল তখন যে আমি সারা বছর পরে আমি বি গ্রেড পেয়েছি, তুমি একটা করে সাবজেক্ট পড়ে একদিন করে পড়ে তুমি এক্সাম দিয়ে তুমি মনে করো পাশ করবা? বললাম দেখা যাক না। পরে জাস্ট রেজাল্ট দেবে যেদিন আমাকে বলতেছে যে রোল নাম্বার বলো দেখি কি করেছো। বিজ্ঞানটা আমার একটু খারাপ হয়েছিল, বাট একটু কনফিউশন ছিল। তো ও মানে রেজাল্টটা দেখে আমার দিকে তাকায় আছে। আমি বলতেছি, আমার মনে মনে ভাবতেছি যে খারাপ কিছু করেছি কিনা। তো বলতেছে তোমার মতো মানুষ কেমনে জিপিএ 5 পাইলো। মানে আমি তখন মানে এতটা খুশি লাগছিল যে আমি পেরেছি, যে যুদ্ধ করে আমি পেরেছি, যে আলহামদুলিল্লাহ। মানুষ চাইলে আসলে পারে, চাইলে পারে। এই নিয়ে বল। আজকে আমি যে এখানে কেন, কেন? আমার কনফিডেন্স, আমার জেদ আমাকে এই জায়গায় নিয়ে আসছে। কারণ 99% মানুষ ডিভোর্স হয়ে যাওয়ার পরে তার স্থান হয় বাবার বাড়িতে। আমি কিন্তু যাইনি। কি করছেন আপনি এখন? আমি জব করি, কিসে? মানে বিউটি অ্যাডভাইজার। ওকে। দেন আমার ঈদের পরে হচ্ছে জয়েনিং হওয়ার কথা এক জায়গায়। ওখানে হলে আলহামদুলিল্লাহ আমাকে পিছন ফিরে তাকাতে হবে না ইনশাআল্লাহ। এনিওয়ে ব্রাদার, আল্লাহ ব্লেস ইউ, এবং আপনার এই জীবনটা অনেক অদ্ভুত, এবং দোয়া করি যেন সামনের পথটা সুন্দর হয়। তো এই জন্য আমার মনে হয় যে মেয়েরা সবসময় ডিপেন্ডেন্ট হওয়া ভালো, নিজের পায়ে দাঁড়ানো ভালো। কারো উপর যখনই আমরা কারো উপর ডিপেন্ডেন্ট হই তখন আমার গুরুত্বটা তার কাছে কমে যায়। রাইট, ইট ইজ। তো এটা আমি নিজের লাইফ থেকে হচ্ছে শিখেছি। তো আজকে যে আমি 6 বছর ধরে আমি কিন্তু কসমেটিক সেকশনে কাজ করি, প্রত্যেকটা ব্র্যান্ডে কাজ করেছি আমি।
এখন যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আমাকে হাতে ধরায় দিলে আমি ডিটেলসে সব বলে দিতে পারবো, মানে এরকম মানে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার। তো এখন করলে ভাতের অভাব হয় না। আমার মনে হয় ব্যাগ যদি একবার হাতে ওঠে আমার ডাল ভাতের অভাব হবে না, এটা আমার কাছে মনে হয়। বাট চেষ্টা করতে হবে, আমি ঘরে বসে থাকলে কেউ আমাকে দিয়ে যাবে না। ইভেন আমি যে কথাগুলো বলতেছি এটার পিছনে যদি আমার মনে হতো যে এটা আমার সমাজ কি বলবে, আমার তাহলে কিন্তু এখানে আসা হতো না। বাট আমাকে দুই বেলা কেউ খেতে দিয়ে যায় না। ইভেন আমি কি করছি না করছি সেটা তারা বলার রাইট রাখে না, কারণ তারা আমার খোঁজ খবর নেয় না। সেই ক্ষেত্রে লাইফটা আমার, কাজটা আমার, আগাবো কি করে আমি, আমার ছেলেকে মানুষ করব কি করে আমি, সেটা হচ্ছে আমার লক্ষ্য। আমি চাই যে আমি একটা লেভেলে পৌঁছাই যেখানে আমাকে যারা এরকম করেছে আমি তাদেরকে আফসোস করাতে চাই যে আমি পেরেছি এই অবধি আসতে। ডিভোর্সের পরে সবচেয়ে বড় অসুবিধা কি হয়? ডিভোর্সের পরে সবসময় যেটা আমরা ফেস করি, ফার্স্ট অফ অল হচ্ছে আমার যখন ডিভোর্স হয়ে যায় তখন লিটারালি আমার মাথার মধ্যে ঘুরতেছিল যে আমি কি করব, মানে একটা পাগলের মতো অবস্থা। দেন তখন তো আমি ছোটাছুটি করেছি অনেক, যে একটা আমার কাজের দরকার। তো আমি 16 দিনের মাথায় আমি এক জায়গায় জব পেয়ে যাই। যাওয়ার পরে দেন আমার ছেলে অনেক ছোট ছিল, আমি সব খাবার দাবার দিয়ে যেতাম। আমি রাত্রে যখন বাসায় ফিরতাম দেখতাম যে বেডের এক সাইডেও খাবার দাবার খেয়ে খাবার দাবার ছিটে আছে, আর এক সাইডে আমার ছেলে ঘুমায় আছে। ওইটা দেখে আমি আগে বসে আধা ঘন্টা কান্না করতাম যে অ্যাকচুয়ালি বস্তির মানুষজন ওরাও তো মানুষ, বাট আমরা তাদেরকে ছোট করছি না, বাট লেভেলটা ওইরকম যে আমি তাকে রেখে যাচ্ছি ওইভাবে, সব ভাত ছিটায় আছে এক সাইডে, ও অন্য সাইডে মানে শুয়ে আছে ঘুমায়, লাইট দেওয়া ফ্যান দেওয়া, রাত 10টা বাজে। ওই জিনিসটা আমি নিতে পারতাম না, আমি আধা ঘন্টা বসে কান্না করতাম। কান্না করার পরে আমি ওকে কোলে করে জড়ায় ধরে কান্না করার পরে আমি ওইগুলো ক্লিন করে দেন আবার ওকে শোয়াইতাম। সকাল আবার 8টায় ডিউটি থাকতো, ঘুমাই থাকতো, আমি আবার চলে যেতাম। মানে এরকম করে অনেক কান্নাকাটি করেছে। এখন আস্তে আস্তে ও এরকম হয়ে গেছিল, আমার ছুটির দিনে যদি বলতাম যে বাবা চলো বাইরে ঘুরতে নিয়ে যাই, যাবে না, আমি বাসা থাকবো, তুমি যাও। মানে একঘেয়েমি হয়ে গেছিল। আর আপনার জীবন? আর আমার জীবন তো আমি প্রতিদিন, মানে এমন কোনো দিন নাই যে একটা বিষণ্ণতা, একাকিত্ব যে ফিলটা, সেটা মানে কুড়ে কুড়ে খায় ভিতর থেকে, যেটা আমি কাউকে বলতে পারি না যে আমার ভেতরটায় হচ্ছে কি। বা আমি কেউ যদি জিজ্ঞেস করে আমি কান্না করছি, কারোর সামনে আমি কান্না করছি, বা আমার ফ্রেন্ড আছে তাকে আমি আবেগে তাকে জড়ায় ধরে প্রচণ্ড কান্না করছি, সে বলে যে কেন কান্না করছো, বাট ওই ভাষাটা আমার নাই যে আমার ভেতরটা কি হচ্ছে, ক্ষতটা কি, ওইটা আমি বোঝাতে পারিনি তাদেরকে। তা আমি বলি যে আমি যদি অসুস্থ থাকি সেই ক্ষেত্রে আমি ইয়াতে ডক্টর দেখাতে গেলে আমি তাকে এক্সপ্লেন করতে পারি না যে আমার হচ্ছে কি। তো আমার এই ভাষাগুলো সবাই বুঝবে না। আমার ভিতরে যে পেইন আছে, আমি যাকে বলছি তার যদি পেইন থাকে, সে আমার পেইন ভুক্ত হয়ে আমার জিনিসটাকে বুঝবে, দেন আদারওয়াইজ কেউ বুঝবে না। সবাই সলিউশন দিবে কি এটা একটা অ্যাক্সিডেন্ট, ঠিক হয়ে যাবে, কেউ অনুভব করবে না। আপনি কি আপনার ফেসবুক আইডি বলতে চান? আমার ফেসবুক আইডি হচ্ছে মুসলিমা আক্তার, ওখানে আমি জাস্ট রিলসগুলো দেওয়া হয়। বানান বলে দেন। MUSLIMA, মুসলিমা আক্তার, AKTER। আপনি বিয়ে করছেন, তাহলে আপনি জামাই বাসায় কেন উঠবেন না? আমরা তো ফ্যামিলিকে না জানাই বিয়ে করছিলাম। ও বলছিল একটা বেবি হলে ওর ফ্যামিলিকে জানাবে, তারপর আমাদেরকে ওরা। আপনি ফ্যামিলিকে না জানাই কেন বিয়ে করলেন? ভাইয়া ও বলছিল যে মানে মানে আমাদের সবই ও বলতেছে, আপনার নিজের কোনো সে ছিল না? না, আমি ও যা বলতো সেটাই মেনে নিতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম। এবং বাচ্চা হওয়ার সময় আপনার পাশে থাকে নাই? না, আসলে আমার ছেলেটা হওয়ার সময় আমার ছেলেটা পেটে থাকতে আমাকে লাথি মেরে ফেলে দিছিল। অল্পের জন্য আমার ছেলেটা নষ্ট হয়নি, তখন আমি ওদের বাড়িতে বেড়াতে গেছিলাম। পরে আমি ওদের থানায় চলে গেছিলাম যে আমার বাচ্চাটা যদি নষ্ট হয়। আমি হাসপাতালে গেছি, হাসপাতাল থেকে পুলিশের কাগজ নিয়ে আমি থানায় গেছি। হচ্ছে আমার ছেলে পেটে আমাকে যে লাথি মারলো, এরপরে বহুবার আমাকে সে মোবাইলে রিকোয়েস্ট করছে। 6 মাসের সময় সে আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন সিজার করে ছেলেটাকে মেরে ফেলি। মানে কিছু এই ঢঙের কাদা কাইদেন না। একবার চিন্তা করে দেখেন তো, আপনার ব্যাংকে অনেক টাকা আছে, তাহলে কি হতো? আপনার মার যদি অনেক টাকা থাকতো তাহলে এইসব কথা শুনতেই তো।
না আপনার যদি অনেক ইনকাম থাকতো তাহলে কি জামাইয়ের মুখোমুখি তাকায় থাকা লাগতো? না তাইলে ডঙের কাদা কায় দিলাম কি 2 পয়সা নিজে ইনকাম করেন? এই পুরো গল্পে আপনার জন্য তার ভালোবাসা কই? আপনি যে বলতেছেন তার ভালোবাসা পেলে আপনি গলে যান, কোথায়? একটু ভালোভাবে কথা বলে, বউ সোনা লক্ষ্মী এগুলি বলতে আমি গলে যেতাম, এসে একটু জড়াই ধরতে আমি গলে যেতাম, মানে আমার কাছে এটাই ভালোবাসা মনে হতো। আসলে আমি তো আর আগে দেখি না যে ভালোবাসাটা কি, আমি মনে করতাম যে এরকম একটু জড়াই ধরে একটু ভালোভাবে কথা বলে এটাই হতো ভালোবাসা। আমার তো আর মানে ওর মধ্যে তো আর অনেকে নাই যে আমি জানবো যে কোনটা কিভাবে কি করে, যেটা বলতো সেটাই আমি অন্ধের মতো বিশ্বাস করে নিতাম। তার ডাকনাম তাসলিমা। তাসলিমা, জামাইকে তো বিদেশ পাঠিয়েছিলেন, জি 2টো বাচ্চা আপনার, জি কিন্তু জামাই এখন আরেকজনের সাথে সংসার করতেছে, জি। কেমনে, কি হইল? আমি জানি না ভাই, আমার প্রথম বেবিটা হওয়ার পর থেকে আমি বুঝতাম যে আমার উপর অনীহা, আমাকে মারধর করতো। প্রথম বেবির আগে ঠিক ছিল? প্রথম বেবির আগে ঠিক ছিল, মানে সব ঠিক ছিল? সব ঠিক ছিল বলতে খরচটা দিত না, কিন্তু মুখের ভালোবাসাটা ঠিক ছিল, মানে ভালোবাসা। খরচ দিত না কেন? খরচ দিত না, ওর নাকি ইনকাম কম ছিল, আমি উল্টা ওকে দিতাম। এটা কি প্রেমের বিয়ে ছিল? জি, আমরা 3 বছর প্রেম ছিল। যখন প্রেম করতেন তখন দেখছেন যে ও কি করে না করে? জি দেখছি, তখন ও স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট বিয়ে করেছিলেন আপনি? জি, কেন? আমি বিয়ে করি, ও ডিসেম্বরে চাকরি নেয়, আমরা মার্চে বিয়ে করি। ডিসেম্বরে চাকরি নেয়, মার্চে বিয়ে করেন? জি তারপরে তো চাকরিজীবী বিয়ে করছেন আপনি? হ্যাঁ, তখন ওর বেতন 17-18 হাজার টাকা ছিল। তো আপনি তার ঘরে উঠে যান নাই কেন? ও বলছিল আমাকে যে তুমি এখানে থাকো, আমি মিরপুর থাকি, আমি স্টুডিওতে জব করতাম। বলতো তুমি এখানে থাকো, যেহেতু তুমি একটা জব করতেছো, তুমি এখানে থাকো, আমি মিরপুর থাকি, আমি সপ্তাহে সপ্তাহে বা 2-1 দিন পর পর আসবো। ও মিরপুরে কেন থাকতো? ও মিরপুরে মেসে থাকতো, ওর নাকি এখান থেকে জার্নি করতে কষ্ট হতো। আমি তো ভাইয়া আফতাবনগরের বাইরে কিছুই চিনতাম না, যে মিরপুর কত দূর এটাও আমি জানতাম না, যে কতটুকু দূর। আমাকে বুঝে তো মিরপুর যেতে 2-3 ঘন্টা লাগে, রাত 12টায় ছুটি হয়ে আসে। আপনি বিয়ে করছেন, তাহলে আপনি জামাইয়ের বাসায় কেন উঠবেন না? আমরা তো ফ্যামিলিকে না জানাই বিয়ে করছিলাম। ও বলছিল একটা বেবি হলে ওর ফ্যামিলিকে জানাবে, তারপর আমাদেরকে ওরা। আপনি ফ্যামিলিকে না জানাই কেন বিয়ে করলেন? ভাইয়া ও বলছিল যে মানে মানে আমাদের সবই ও বলতেছে, আপনার নিজের কোনো সে ছিল না? না, আমি ও যা বলতো সেটাই মেনে নিতাম, অন্ধের মতো বিশ্বাস করতাম ওকে। বিয়েতে ওর আমার মামা শ্বশুর ছিল, আমাদের বিয়েতে আমার মামা শ্বশুর ছিল, আমার শাশুড়ি চাচাতো ভাই ছিল। আপন ভাইও না? না, আপন ভাই, মানে আপন কেউই ছিল না? আপন কেউ ছিল না। তারপর তাহলে তো ঝামেলা তো শুরু থেকেই শুরু করছেন। জি, দেন তারপরে আমাদের বিয়ে হলো, বিয়ের পরে ওখানে থাকলাম, এখানে থাকলাম, সপ্তাহে সপ্তাহে আসতো। তারপরে আস্তে আপনি আস্তে। যাইতেন ওর এখানে? না, আমি যেতাম না, ও তো ছেলেদের মেসে থাকতো, আমি যেতাম না। ওইটা তো বলছে, আপনি গিয়ে দেখছেন যে ছেলেদের মেসে থাকে আমি কিনা? বহুবার যাইতে চাইছি, বলে ওখানে যাইও না, বাড়ি মানে জান নাই সেটা বলতেছে। আপনি একটা পুরুষে বিয়ে করলেন, যাইলেনও না, যে সে কই থাকে দেখলেনও না, না। আমি এবং এই গল্প কেউ বিশ্বাস করবে? ভাইয়া আমি প্রমাণ দিতে পারবো সবকিছু। প্রমাণ দিয়ে লাভ কি? মানে কোনো গাধা গরু অন্ধও তো এই কাজ করবে না। আমি আসলে মানে আমি অন্ধ ছিলাম, আমি এত অন্ধ ছিলাম, আমাকে এমনভাবে চোখে পুট্টি পরে রাখছিল, মানে মানুষ হিপনোটাইজ করে যেরকম, যে যা বলতো তাই বিশ্বাস করতাম, এরকম ছিলাম আমি। যা বলতো তাই অন্ধের মতো মেনে নিতাম, যা বলতো তাই অন্ধের মতো মেনে নিতাম। দেন আসা যাওয়ার পরে আসা যাওয়ার পরে এভাবে আস্তে আস্তে 1 বছর পরে আমার একটা মেয়ে বাবু হয়। তো মেয়ে বাবু হওয়ার পর আমি 2 মাসের লিভে ছিলাম, আবার ডিউটি জয়েন করি। তো তখন 2 মাস মে মাসে আমি জানতে পারি, 2019-এর মে মাসে জানতে পারি যে ও বিভিন্ন সম্পর্কে জড়িত। মানে আপনি প্রেগনেন্ট হওয়ার পর থেকে সে আলাদা সম্পর্কে জড়িত? হ্যাঁ, জড়িত ছিল, কিন্তু আমি জানতে পারি বাচ্চা হওয়ার পরে। বাচ্চা হওয়ার পরে, যে ইভেন যেদিন আমার বাচ্চা হয়, ঢাকা মেডিকেলে আমার বাচ্চা হয়, আমার মেয়েটা হয়, সেদিন ও শুক্রবার ছিল, ওর অফিস ছুটি ছিল। ওকে ফোন দেওয়া হয়েছে দুপুর 11টায় যে তোমার বউয়ের পেইন উঠছে। আমার সিজার হয় রাত্রে 1:40-এ ঢাকা মেডিকেলে। ওই দিন ও রাত 10টা না 11টার সময় ঢাকা মেডিকেলে উপস্থিত হয়, এবং ভোর হতে হতে আবার চলে যায়। তার মানে যেদিন আমার ছুটি হয় সেই দিন আবার এসে আমি বলছি যে বাবুর ঠান্ডা লাগতেছে, পরে 2-3 সেট কাপড় কিনতে যায়। এর মধ্যে সে আর হাসপাতাল আসেনি, এবং হাসপাতালে কোনো খরচও সে বহন করেনি। আমার অফিসের যারা কলিগ ছিল তারা 5,000 10,000 যে যেভাবে পারছে সে সেভাবে আমার হাসপাতালের খরচ দিছে, সে হাসপাতালে কোনো খরচও দেয়নি। এবং আপনি এটাকে স্বামী বলছেন? ভাই আমি বলতেছি না, মানে আমি মানে তার কাছে সবসময় সে যা বলতো তাই। এটা আমার বোকামি, আপনারা বলতে পারেন যে এই যুগের মেয়ে হয়ে। তারপর বোকামি না, কোন নিজের কোনো দুর্বলতা না থাকলে এই কাজ কেউ করবে না। আমার কোনো দুর্বলতা নাই ভাই, আমার দুর্বলতা আপনি কি আগে 3-4টা বিয়ে করছিলেন? না ভাই, আমার একটাই দুর্বলতা, আমার বাবা নাই। আমার বাবা, এটা আপনার দুর্বলতা না, না, আমার সবারই বাবা বাবা থাকে নাই। না। ও বলে যে আমার বাবা নাই, আমাকে কথায় কথায় বলে তোর কি আছে, তুই আমাকে কি করবি, তোর বাপ নাই, ভাই নাই, তোদের কোনো সম্পদ নাই, কিছু নাই, তোর চাকরিটা ছাড়া তোর কিছুই নেই।
সবাই আমাদের বাপ মা চলে যায়, বাপ মারও বাপ মা মরে যায়, এটা এরপরে তো আমাকে স্বাভাবিক। যখন মারধর করে আমি যদি কিছু বলি তখন বলে যে ও মারধরও করে আবার? মারধর বহুবার করছে, আমি এর জন্য জিডিও করছি থানায়। বাহ, জিডিও আপনি হেভি ভালো বউ। আমার মার গায়ে পর্যন্ত হাত তুলছে ভাই একবার, মানে আমাকে এরকম আপনি মেরে- সেটা সহ্য করছেন? মেরে ফেলার। আমি পরে জিডি করছি তারপর দিন গিয়ে। আপনার কথা শুনতে তো আমার শুরুতেই বিরক্ত লাগতেছে। দেন প্রথম বাচ্চা হইলো, বুঝলেন না তো কিছু, তারপর? প্রথম বাচ্চা হলো, বা প্রথম বাচ্চা হওয়ার পরে আমি প্রথম বাচ্চাকে নিয়ে আবার জব রানিং করলাম। আমার আম্মা বাচ্চাটাকে দেখাশোনা করে, অফিস থেকে এসে ব্রেস্ট ফিডিং করা যেতাম। তো এইভাবেই চলতেছে। আমি তখন থেকে ওকে টাকা দেওয়া একটু কমাই দিলাম। 2015 তখন আপনি থেকে টাকাও টাকা দিতেন? দিয়ে- হ্যাঁ, 2015 থেকে টাকা দিয়ে ওনার চাকরি আসতেছি। করতো? ওনা চাকরি করতো। ও বলতো কি যে এটাই হয় না, ওর নাকি এখানে ঋণ, ওখানে ঋণ, ওখানে ঋণ। আজকে বসুন্ধরা গিয়ে একটা প্যান্ট পছন্দ হয়েছে 2000 টাকা। আমি বিশ্বাস করেন ওর সাথে সম্পর্কের পর থেকে কয়টা কাপড় কিনছি আমার মনে নেই। আমি ওকেই সবসময়, ওর আজকে মোবাইল পছন্দ হয়েছে, কালকে এটা পছন্দ, মানে আমার উপার্জনের যতটুকু টাকা ছিল সবটাই আমি ওকে দিতাম। আর আমার আম্মা ফুড ডেলিভারি কাজ করতো, মানে বিভিন্ন জায়গায় লোক খাওয়াইতো, এভাবে আমাদের সংসারটা চলতো। আর আমার উপার্জনের ম্যাক্সিমাম টাকাটাই ওকে দিতাম। এভাবেই মানে চলতেছিল। তো বেবি হওয়ার পরে টাকা দাও কমাই দিলাম, যেহেতু বেবির একটা খরচ, বেবিকে ডিব্বার দুধ খাওয়াইতে হয়, ডাইপার লাগে, টিস্যু লাগে, বেবির একটা খরচ, ডাক্তার। তখন থেকেই শুরু হলো ঝামেলা। টাকা দাও যখন থেকে কমাই দিলাম, মারধরের মাত্রা বেড়ে গেল। বেবি পেটে থাকতেও মারতো, মারধরের মাত্রা বেড়ে গেল। বিভিন্ন জায়গায় রিলেশন করতো, ধরা খালি বলতো এই যে মেয়েটাকে এখন বিয়ে করছে ওই মেয়েটার সাথে 2021-এ আমার হাতে ধরা খাইছে। তখন আমাকে কি বুঝাইলো যে ওই মেয়ের সাথে, মানে ফেসবুকে কিছু ওদের ছবি ভাইরাল হয়েছিল, তখন আমাকে বুঝাইলো যে ওই মেয়ের বয়ফ্রেন্ড নাকি এগুলি নাকি ওদের ছবি ভাইরাল হয়েছিল? মানে ওদের ছবি ওর বন্ধুরা ভাইরাল করছিল। ও ওই মেয়ের সাথে প্রেম করে, ওই ছবি ওর বন্ধুরা ভাইরাল করছিল। কিরকম মানে- কিরকম ছবি? কিরকম ছবি বলতে দুজনের একসাথে ছবি এবং মেয়েটার একটা নোংরা ছবি। ওকে। তো যাই হোক, ভাইরাল হলো যখন আমি তাকে বললাম যে বাসায় ডাকলাম, বকা টকা দিচ্ছি একটু, যেগুলো কি করলো, আমার শ্বশুরের মান সম্মান রাখতেছো না, আমি তোমাকে প্রেম করে বিয়ে করলাম, আমি তোমার পরিবারের মুখ দেখাতে পারবো না, যে কেমন। ও তাও বলতেছেন শ্বশুরের মান সম্মান রাখতেছেন, হ্যাঁ, আপনার আমি নিজের কোনো সে নেই? আমি বলছি যে আমার ফ্যামিলিও তো আমাকে বলবে, আত্মীয় স্বজনরা, যে কি ছেলেকে বিয়ে করলি, এখন তোকে রেখে এই অমুক জায়গায় প্রেম করে। এখন পরবর্তীতে সে আসলো, এসে সে আমার কাছে বলতেছে আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আসলে আমি ওর সাথে প্রেম করি না, ওর বয়ফ্রেন্ডের সাথে ওর ঝগড়া মেটানোর জন্য কিছুদিন ওর বয়ফ্রেন্ডের সামনে আমরা অভিনয় করছি। তাই বলছে অভিনয় করলে মানুষ এইরকম এত ক্লোজলি ছবি তুলে, অভিনয় করতে এত ক্লোজলি ছবি তুলে কিছু না, তুমি ওই মেয়ের নাম্বার দাও আমাকে, ওই মেয়ের ঠিকানা দাও, আমি ওই মেয়ের সাথে দেখা করে সরাসরি কথা বলি। বল না, দেখো ওর ফ্যামিলিতে অশান্তি হবে, ওর মা ওকে মারধর করবে, থাক তুমি। আমি কি ফেসবুকে যে ভাইরাল হলো সেটা কিছু হবে না, আমি এটার জন্য মামলা করবো। তো আমি আরেকটু বুঝাইলো, আসলে আমি যত রাগ করি ও এসে আমাকে একটু বুঝাইলে, বা আমাকে যদি একবার জড়ায় ধরে আমি শেষ, গলে যাই। তো পরে এটা ঠিক হয়ে গেল। পরবর্তীতে আমি আবার মানে ওর সাথে রেগুলার কথা বলতে থাকলাম যে ওর মেয়ের সাথে রিলেশন শিখে, বল না। তারপরে আবার অনেক মেয়ের সাথে রিলেশন, ওর মেস থেকে জানতে পারলাম কিছুদিন পরে যে সিথিয়া নামের এক মেয়ের সাথে ও মেসে নাকি ওই মেয়েকে রাখছিল, পরে নাকি বাড়িওয়ালা মেস থেকে ওকে বের করে দিচ্ছে। এরকম হসপিটালে কাজ করে একটা মেয়ে, হসপিটালের নামটা আমি আপনাকে পার্সোনালি বলবো, মেয়েটার নাম হচ্ছে, ওই মেয়েটার কাছ থেকেও সে নাকি এরকম 80-90 হাজার টাকা খাইছে। তো ওই মেয়ের চেন বিক্রি করে, ওই মেয়ের বাবার আবার প্যারালাইসিস, মানে সে বহু মেয়েদের কাছ থেকে টাকা খাইছে। তাদের এলাকার তার কি প্রেম আছে? দুই বাচ্চার মা, ওই বাচ্চার মার সাথে সে রিলেশনে ছিল। ওই মেয়ের সাথেও নাকি সে, ওই মেয়েকে অনেক বড় বড় কথা বলছে, তার নাকি দুবাই ব্যবসা আছে, হ্যান ত্যান। এখন পর্যন্ত 6টা নাম নিয়েছেন আপনি, আরো আছে এরকম কাণ্ড? আছে। বাহ, বলেন। তো যাই হোক, আমি এগুলি সব জানলাম। আমি বিয়ের পরপরই তার নেশার কথা জানছি, জানার পর তাকে মানা করছি, সে বলছে আর করবে না। কিন্তু সে আমার সামনে বসে খাইছে, আমার সামনে বসে বসে খাইছে। আপনি এটা সহ্য করছেন? ভাই আমাকে হয়তো মানে সবাই হয়তো মানে সাধারণ জনগণ হয়তো অনেক গালাগালি করবে, আসলে আমি যে কেন সহ্য করছি আমি নিজেও জানি না। মানে আমি এত অন্ধ ছিলাম, চোখ থেকেও আমার চোখ ছিল না। মানে ও যেটা করতে এটাই ঠিক। আমার মনে ও যদি আমার সামনে, মানে আমাকেও যদি মেরে ফেলতাম, মানে এটাও সহ্য করে নিতাম যে ঠিক আছে, মেরে ফেলছে তো ফেলছে। এই ঘটনার পরে আপনার একটা বাচ্চা কেন নিলেন তাই এত কিছুর পরে? ভাই এত কিছুর পরে মানে ও শুধু মুখের ভালোবাসাটা আমাকে দিত, মানে খারাপ ব্যবহারও করতো, অকথ্য ভাষায় গালিগালাজ মা তুলে ম্যাক্সিমাম টাইম আমাকে বলতো কি যে তুই কি তোর মায়ের মতো স্বামী ছাড়া হইতে চাস? তোর মা যদি ভালো মহিলা হইতো তাহলে কি তোর বাবা তোর মাকে ছেড়ে দিত? তুই ওইটা চাস? না চাইলে চুপচাপ আমি যা বলবো তাই সহ্য করবি। ইভেন আমি আপনাকে স্ক্রিনশটও দিচ্ছি যে আমার হাতের পুতুল হয়ে থাকতে পারলে থাকবি, না থাকতে পারলে চলে যাবে। তো আমি ভাবতাম যে না, আমার ভালোবাসার মানুষকে ছেড়ে আমি কখনো যাবো না।
আর আমার তো কোনো অপশন নাই ভাই, আমার বাবা নাই, ভাই নাই, আর আমার এরকম কোনো মানুষও নাই যে যার কাছে আমি যাব। আমার এরকম কোনোদিন আমি চিন্তা করিনি, ইভেন এখন পর্যন্ত আমি চিন্তা করতেছি না যে আমি কারোর কাছে যাবো, সে ছাড়া আমি কারোর কথা ভাবতেও পারি না। তো এইভাবে চলতেছে। তো আমার শ্বশুর যখন 2022-এ আমাকে বললো যে শ্বশুরকে রেগুলার বিচার দিতাম, এবং শ্বশুরের কথাটা হচ্ছে গিয়ে, শ্বশুরকে যখন আমি এই ছবিগুলি দেখাইছি, প্রুফ দেখাইছি যে বাবা দেখেন এই অবস্থায়, মেয়ের সাথে প্রেম, এরকম অনেক মেয়ের সাথে প্রেম, আমার শ্বশুর ডিরেক্টলি আমাকে বলছে যে করতেই পারে, এই বয়সে এটা হয়, এরকম অনেকেই করে, দেখবা 5-7 বছর পর ঠিক হয়ে গেছে, আবার তোমারটা তোমার কাছে ফিরে আসবে। ইভেন যখন বিয়ে করলো তখন আমি ওনাদেরকে জানালাম, ওনারা বললো 10টা করুক, তোমার সমস্যা কি? 10টা করুক, তোমার সমস্যা কি? তার মানে 10টা করুক, বলে ইসলামে তো আছে বিয়ে করা। আমি বলছি বাবা চালাতে পারলে করুক। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি কেন 10টার সাথে আমি সংসার করবো? আমি তো সতীন দেখে আসি নাই, আমি সতীন দেখে বাবা কেন সংসার করবো? মারধর সহ্য করছি, ভরণ পোষণ দেয়নি সহ্য করছি, আমাকে না বলে বিদেশ গেছে এটাও সহ্য করছি, কিন্তু বিয়ে করছি এটা কি সহ্য করা যায়? বিদেশে চলে গেছে আপনাকে না বলে? তখন বিদেশ চলে গেছে, বিদেশ যাওয়ার পর আমি তার বিয়ের কথা জানতে পারছি। বিদেশ যাওয়ার পরে শুনছেন যে সে একটা বিয়ে করছে? হ্যাঁ, এই দেশে এসে বিয়ে করেছে, এই মেয়েটাকে বিয়ে করছে, বাহ। যে মেয়েটার সাথে তার এই যে এই ছবিগুলো, সেই মেয়েটাকে সে বিয়ে করছে। মেয়েটার নাম হচ্ছে ফার্মগেট তেজকুড়িপাড়া। ওকে। আমি সেদিন ওর দোকানেও গেছিলাম, দোকানে গিয়ে খবর নিয়ে জানতে পারি ও কাজ করে নামে একটা দোকানে, আপনার ইসে, চিনি আমি, ওর মালিককেও চিনি। হ্যাঁ, একটা কাজ করতো। ওখান থেকে আমার স্বামী বিদেশ যাওয়ার 1 মাস আগে 1 মাসের ছুটি নিছে, বলছে হাজবেন্ড বিদেশ যাবে। আবার এখন আমার স্বামী যে বিদেশ থেকে আসছে 12 তারিখে, এখনও আবার 2 মাসের ছুটি নিছে, যে আমার হাজবেন্ড বিদেশ থেকে আসছে, আমার ছুটি লাগবে, এবং আমার হাজবেন্ড ওর কাছেই আছে। এসে আমাকে একটাবার বলেওনি পর্যন্ত যে আমি আসছি, বাচ্চাগুলির সাথে দেখা করেনি। ইভেন আমার মেয়ে যখন ফোন দিয়ে জিজ্ঞেস আপনি করছে 2টা বাচ্চা কেন নিলেন? ভাইয়া 2 নাম্বার বেবিটা নিছি, ও যখন বিদেশে যায় তখন ও আমাকে বুঝাইলো যে মানে আমি ওকে যেতে দিব না। আমি বলছি না তুমি বিদেশ যাবো না, কারণ আমি বিদেশি ছেলের কাছে বিয়ে বসিনি, আমি হাজবেন্ড দূরে থাকতে দিব না। এমনিতেই তুমি আমাকে রেখে এতদিন দূরে থাকতা, মাসে একবার 15 দিনে একবার আসতে, এরপর তুমি যদি একেবারে বিদেশ যাও 5 বছর আমি তোমাকে দেখতে পাবো না, তোমার কাছে তো আমি থাকি শুধু তোমার একটু ভালোবাসার জন্য, সেটাও যদি আমি না পাই তাহলে কিভাবে? আরে পাগল, বিদেশে গেলে কি ভালোবাসা শেষ হয়? ভালোবাসা বাড়ে। আমি ওখানে গেলে তোমাকে খরচও দিব ঠিকঠাক মতো, আর শুনো তোমার না চাকরি করার দরকার নেই, আমি তোমাকে কিছু টাকা দিব না, তুমি ওটা দিয়ে বিজনেস করো, ঘরে বসে, তুমি তো অনলাইন ভালো জানো, অনলাইনে বিজনেস করবো ঘরে বসে, যাতে তোমার বাইরে না যেতে হয়। তা আমি বিশ্বাস করে নিছি, ঠিক আছে। আমার শ্বশুর বললো বিদেশ গেলে খরচ ঠিকঠাক মতো দিবে, না দিলে আমি দিব। তো পরে ও করলো কি, আমার ফুপা শ্বশুর আছে, সে থাকে দাম্মামে থাকে, তো আমার ফুপা শ্বশুরের কাছে বিদেশ পাঠাই দিল। বিদেশ পাঠাই দেওয়ার পরে 2 মাস তার কোনো যোগাযোগ নাই, শ্বশুরের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে যাওয়ার সময় আমাকে শুধু একটা ভয়েস দিয়ে গেছে। এখানে যাওয়ার মধ্যে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে গিয়ে ও যেদিন বিদেশে যাবে তার 3-4 দিন আগে আমি জানতে পারি, মানে 21 তারিখে আমি জানতে পারি যে ও বিদেশ যাবে 24 তারিখে। তা আমি ওকে বললাম যে অনেক হাউমাউ করে কান্না করছি 1 ঘন্টার মধ্যে, যে তুমি যে বিদেশ যাবো আমাকে একটাবার বললা না, আমি তো তোমাকে পারমিশন দিছি বিদেশ যাওয়ার, তুমি 24 তারিখে যাবে এটা আমাকে বললা না কেন? বলে রাখা ভালো, আমার ছেলে 16 তারিখে হয়েছে, ও 24 তারিখে বিদেশ চলে গেছে, মানে আমার ছেলে হওয়ার 8 দিন পরও বিদেশ চলে গেছে, বিদেশে গেছে, ওর ভিসা আসছে, চলে গেছে, ও চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে গেছে। যাওয়ার সময় আমাকে একটা ভয়েস দিয়ে গেছে, আর তাসলিমা ভালো থেকো, বাচ্চাদের খেয়াল রেখো, আমি তোমার খোঁজ খবর নিব। বলে যেতে পারলাম না তাসলিমা, আমার ফ্লাইট তো 26 তারিখে ছিল, ইমার্জেন্সি ফ্লাইটে টিকিট পাইছি, আমি 24 তারিখে চলে গেলাম, 26 তারিখে ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে। আমি তো ভাই এত কিছু বুঝি না যে ফ্লাইট ক্যান্সেল করা যায় কিনা, এয়ারপোর্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। যাই হোক ও চলে গেল, তো আমি আবার ওকে ভয়েস দিলাম যে চোরের মতো গেলা কেন, একটা আবার বলে যাইতা, গতকালকে রাত্রেও তো তুমি জানতা, গতকালকে রাত্রে বলতা, অন্তপক্ষে একটু ভালো মন্দ কথাটা তো বলতে পারতাম। ও করছে কি, যখন এই তো ও বিদেশ গেল, আর বিদেশ যাওয়ার আগে আমার সিজার যখন হয়, আমার আফতাবনগর মডেল ক্লিনিকে আমার সিজার হয়, সিজারে আমি এবং আমার সৎবোন আছে, যে আমার সৎবোন আমার মা, আমরা নিজেরাই ভর্তি হই, ইস্ট ইউনিভার্সিটি থেকে ব্লাডের ডোনার ম্যানেজ করি, আমি নিজে ব্লাড নেই, নিজেই পরীক্ষা করি, নিজেই ভর্তি হই, নিজেই চিকিৎসা করাই। ও তখনও ফার্মগেট ছিল, ও তবুও আমার এখানে আসেনি যে আমার বউয়ের বাচ্চা হচ্ছে। এই পুরো গল্পে আপনার জন্য তার ভালোবাসা কই? আপনি যে বলতেছেন তার ভালোবাসা পেলে আপনি গলে যান, কোথায়? একটু ভালোভাবে কথা বলে, বউ সোনা লক্ষ্মী এগুলি বলতে আমি গলে যেতাম, এসে একটু জড়াই ধরতে আমি গলে যেতাম, মানে আমার কাছে এটাই ভালোবাসা মনে হতো। আসলে আমি তো আগে দেখি না যে ভালোবাসাটা কি, আমি মনে করতাম যে এরকম একটু জড়াই ধরে একটু ভালোভাবে কথা বলে এটাই হতো ভালোবাসা। আমার তো মানে ওর মধ্যে তো অনেকে নাই যে আমি জানবো যে কোনটা কিভাবে কি করে, যেটা বলতো সেটাই আমি অন্ধের মতো বিশ্বাস করে নিতাম। তো আসলো না, 16 তারিখে আমার সিজার হইলো, এবং বাচ্চা হওয়ার সময় আপনার পাশে থাকে নাই? না, আসে না। আমার ছেলেটা হওয়ার সময়, আমার ছেলেটা পেটে থাকতে আমাকে লাথি মেরে ফেলে দিছিল, অল্পের জন্য আমার ছেলেটা নষ্ট হয়নি, তখন আমি ওদের বাড়িতে বেড়াতে গেছিলাম।
পরে আমি ওদের থানায় চলে গেছিলাম যে আমার বাচ্চাটা যদি নষ্ট হয়। আমি হাসপাতালে গেছি, হাসপাতাল থেকে পুলিশের কাগজ নিয়ে আমি থানায় গেছি। থানায় যাওয়ার পরে ওখানে ওরা আমাকে অনেক বুঝাইতে যাওয়ার বাসায় নিয়ে আসছে যে কেস করো না, ছেলেটা সামনে বিদেশে যাবে, তুমি কেস করো না, তোমারই তো স্বামী ক্যারিয়ার নষ্ট হবে বাচ্চাটা পেটে, এই সেই বলে ওরা আমাকে বুঝে বাসায় নিয়ে আসে। নিয়ে আসার পরে আমার শ্বশুর আবার আমাকে ঢাকা পাঠাতে যে যাও ঢাকায় যাও, দুজনে আবার চাকরি করে খাও। পরে আমরা ঢাকায় চলে আসি, মানে আমাকে এসে ঢাকায় দিয়ে যায়। এই যে আমাকে ঢাকায় দিয়ে গেল, আর ও ঢাকায় আসেনি আমাকে। ও সেপ্টেম্বরের 2 তারিখে ঢাকায় দিয়ে গেছে, আগস্টের 25 তারিখে আমাকে মারছে, সেপ্টেম্বরের 2 তারিখে আমাকে ঢাকায় দিয়ে গেছে। তখন দিয়ে যাওয়ার পরে ও আর ঢাকায় আসেনি। আমি বারবার বলতাম আসো আসো, আমাকে দেখে যাও, ও আর ঢাকায় আসতো না। ও আসলো গিয়ে জানুয়ারি মাসে 5 তারিখে ওর ভাইয়ের বিয়ে হয়েছে। তখন আমার ছেলেটা পেটে, ওর ভাইয়ের বিয়ে হয়েছে। ওর ভাইয়ের বিয়ে তো আমাকে বলে নাই, ওরা ফোনটা দিয়ে আমাকে বলেনি পর্যন্ত যে আমার দেওরের বিয়ে। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, কত আশা করছে যে চাচার বিয়েতে আনন্দ করবো। আমরা তো কারো বিয়ে খেতে পারি না, আমার মা মানে কেউ নেই, চাচার বিয়েতে আনন্দ করবো। ও দাদাকে ফোন দিয়ে বলে, দাদা ভাই কাকার বিয়েতে নাচ গান হবে না, আমি কিন্তু নাচবো। না না, এসব এখানে হবে না, কোনো অনুষ্ঠান করবো না। আমি খবর নিয়ে জানলাম ওরা 300 লোকের আয়োজন করছে। 300 লোকের মধ্যে আমার বাচ্চাটা একবেলা খাইলে কি ক্ষতি হয়ে যায়। আর আমি তো অসুস্থ, আমি তো নাও যেতে পারতাম, আমাকে বললে তো খুব বেশি ক্ষতি হইতো না, বলে নাই ওরা। শ্বশুরও আপনাকে সম্মান দেয় না? শ্বশুর স্বামী কেউ বলে নাই, দেওর কেউ না, আমাকে বলেই নাই। যাই হোক, তো পরে মানে দেওরের বিয়ে হয়েছে জানতে পারলাম, পরে বললাম তো দেওরের বিয়ে হওয়ার 5 দিন পরে আমার স্বামী ঢাকা আসলো, 1 কেজি মিষ্টি নিয়ে আসলো, আমার জন্য একটা শাড়ি নিয়ে আসলো, মেয়ের জন্য একটা জামা নিয়ে আসলো। ও কিন্তু কখনো আমাকে কিছু কিনে দেয়নি, এগুলি নাকি আমার শ্বশুর আমাদের জন্য কিনে পাঠাইছে বিয়ের উপহার। এমন যে এগুলি পাঠাইছে, তো এগুলি কেন পাঠাইলো? বিয়েতে যেখানে আমরা যেতে পারলাম না সেখানে এগুলি আমাদের দরকার নেই। আর তোমাদের বিয়েতে কি এতই খাবারের শর্ট পড়ছিল? 2 টুকরা মাংস কি আমার মেয়েটার জন্য রাখতে পারো নাই? বিয়ের 2 টুকরা মাংস নিয়ে আসতো, মেয়েটারে খাওয়াইতো যে চাচা বিয়েতে যেতে পারো না, এগুলি খাও। বলছি ভাইবো না যে আমরা গরিব দেখে তোমার সাথে ছোট লোকি করতেছি যে খাওয়ার জন্য, কিন্তু ওর চাচার বিয়ে খাওয়ার হক কেউ নাই। যাই হোক, এই গেল ওর চাচার বিয়ের পরে ও গেল বিদেশ। ও বিদেশ গেল তা বলো না। আমার ছেলে ও 19 তারিখে আসছে, 16 তারিখে আমার ছেলে হইলো। 19 তারিখে আমার শ্বশুরকে অনেকবার বলার পর, বাবা আপনার ছেলে আসলো না। পরে আমার শ্বশুর বলতেছে আমি তোকে আরো 5 দিন আগে, না ও যাওয়ার পরে বলছে। পরে আমার স্বামী আসলো 19 তারিখে আধা ঘন্টার জন্য আমাদের বাসায় আসলো। আইসা ছেলের আমি জোর করে একটু কোলে দিলাম, 10-15 মিনিটের জন্য ছেলেটাকে কোলে নিল। 1 কেজি মিষ্টি নিয়ে আসছে, হাতে 2000 টাকা নিয়ে আসছে, আমার শ্বশুর নাকি দিছে। এখানেও সে ফ্রড করছে। আমি আমার শ্বশুর কাছে বলছিলাম যে বাবা আমার তো এখন চাকরি নাই, আর আমার মায়ের যা ইনকাম তাতে করে আমার সিজার আমার মা করতে পারবে না, আপনারা আমাকে সিজারের সময় টাকা দিয়েন, প্রায় 30,000 টাকা লাগবে। আমার শ্বশুর নাকি তাকে সিজারের জন্য, তারা কিন্তু এমনিতে আমাকে খরচ দেয় না, কিন্তু আমার শ্বশুর সিজারের জন্য তাকে নাকি মোট 35,000 টাকা দিচ্ছে, 30,000 সিজারের জন্য। পরে যখন বাচ্চা দেখতে আসছে ঢাকায়, তখন নাকি 5,000 টাকা দিছে যাতে বাচ্চাটার হাতে দেয়। ও আমাকে 15,000 টাকা পাঠাইছে, পরে আবার 3,000 টাকা পাঠাইছে, বলছে এটা আব্বা দিছে সিজারের জন্য, কিন্তু আমার সিজারের 35,000 টাকার মতো খরচ হয়েছে, ওইটা আমার মামারা দিছে। যাই হোক, দিল না, ওইটা বিকাশে পাঠাই দিছে আর কি, আমাকে বিকাশে পাঠাই দিছে। পরে আমার সিজার হইলো, পরে 19 তারিখে আসলো, এসে ওই যে 18,000 টাকা আগে দিছে আর 2,000 টাকা দিয়ে বললো এটা আব্বু পাঠাইছে ওর জন্য, বাবুর জন্য আব্বু পাঠিয়েছে, আর 1 কেজি মিষ্টি নিয়ে গেছে। আধা ঘন্টা বসলো না, ছেলেটা হাতে একটু মতো করে দিছে, ছেলেটাকে কোলে থেকে নামাই দিয়ে চলে গেল। তো আমি বললাম যে তুমি কবে যাবা? চলে গেল, বললো যে আমি বাড়িতে চলে যাবো, ইমার্জেন্সি কাজ আছে, কি বলে ট্রাভেল এজেন্সি না কিসের বলে কাজ আছে, ইমার্জেন্সি ভিসার কাজ, চলে যাবে। তখন তুমি যাবা কবে? নিজের বাচ্চা হইছে, বাচ্চা দেখার টাইম পাইতেছে না, না, ইমার্জেন্সি যাইতে হবে, বলতেছে যে খুব দ্রুত যাইতে হবে। তাই বললাম যে ঠিক আছে যাবা, তো তুমি বিদেশ যাওয়ার আগে আমাদের এখানে আসবা তো? বলে এখানে এসে কি করবো, তুমি তো অসুস্থ। আমি বলছি অসুস্থ থাকলে কি আমাদের সাথে একটু সময় কাটাইলা, বাচ্চাগুলোকে একটু দেখলা, গেলে কবে না কবে আসো, তোমার ছেলেটা তো ততদিন বড় হয়ে যাবে। তো বলতেছে যে না এত সময় নেই, আমি যাওয়ার আগে আসবো, এসে তোমাদের সাথে 3-4 দিন থেকে যাবো। অথচ এতদিন যে সে বিদেশ যাবে করতেছে, ওর কথা ছিল বিদেশ যাবে 2-3 মাসও আমাকে সময় দিয়ে যাবে, কারণ যেহেতু আমরা এতদিন আলাদা ছিলাম। তো এইভাবে সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। এই যে 19 তারিখে সে গেল, 24 তারিখে সে ফ্লাইটে উঠে চলে গেছে। এই যে ফিরে আসার পরে ওই বইয়ের কাছে উঠলো গিয়া, ফিরে আসলো। এর মধ্যে আমার অনেকবার ওই মেয়ের সাথে কথা হয়েছে, আমি জানার পর অনেকবার ওই মেয়েকে বলছি, ওকে বলছি, ও বলছে দুনিয়া উল্টায় যাবে, ওই মেয়েরে ছাড়বে না। আমি আপনাকে সেটা প্রুফ দিচ্ছি, ও বলছে যে দুনিয়া উল্টায় গেলে ওই মেয়েকে সে ছাড়বে না, প্রয়োজনে মেয়েকে বিদেশ নিয়ে যাবে। আমি বলছি আমি তোমার এলাকায় যাবো, ওদের বাড়ি হচ্ছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা। ও স্ট্রেট ডিভোর্স দিয়ে দিলে তো আপনি কিছু করেন নাই। হ্যাঁ, ও যদি ডিভোর্স দিয়ে দেয় আপনাকে, আমাকে? হ্যাঁ, তাহলে তো আর কিছু করেন নাই। ডিভোর্স কি দিছে? না ডিভোর্স দেয়নি আমাদের। তাহলে 2 বোনই তো একসাথে থাকতে পারবে না? না 2 বোনই, আমিও থাকবো না ভাইয়া। আপনি যে আপনার পরে আপনার অনুমতি না নিয়ে বিয়ে করছে, আপনি তো চাইলেই কেস করতে পারেন তাহলে।
ভাইয়া আসলে আমি আমার সামর্থ্য, আমাকে যারা দেখতেছে, আমার এলাকার কেউ দেখলে বুঝবে আমাদের ভাইয়া বর্তমানে আমার কেস লড়ার সামর্থ্য না। আগে যখন চাকরি করছি, আমার মা যখন শক্ত সামর্থ্য ছিল, তখন হয়তো আমি কেস লড়তে পারতাম, কিন্তু বর্তমানে আমাদের খাওয়া পড়াটাই অনেক কষ্টে চলে। আমার মেয়েকে আমি একটা ভালো স্কুলে পড়াতে সরকার পারি বাদী না। হয়েও তো করে। আমি খোঁজ নিছি, আমার একটা বান্ধবী আছে ল পড়তেছে, তার কাছে আমি খোঁজ নিছি। সে বলতেছে বান্ধবী উকিলের খরচটা নাইলে না দিলাম। আমি আমার স্যারকে বললাম, কিন্তু কিসে জানি পেশকারের খরচ, যাতায়াত খরচ, আরো অনেক খরচ আছে, এগুলো নাকি দিতে হয়। উকিলের খরচ না দিলে, উকিল নাইলে আমার পক্ষ হয়ে লড়লো, সে কোনো টাকা নিল না। কিন্তু তারপরে নাকি আর কেসে নাকি তারিখের পর তারিখের মধ্যে নাকি সে চলে যাবে। তার সে নাকি এই মাসে 12 তারিখে আসছে, সামনের মাসে 12 তারিখে সে চলে যাবে। সে মক্কায় হোটেল লে মেরিডিয়ানে চাকরি করে। হোটেল লে মেরিডিয়ানে আমি খবর নিয়েছি, সে 1 মাসের ছুটি নিয়ে সেখান থেকে মদিনা গেছে, এবং মদিনা থেকে সে 12 তারিখে বাংলাদেশে আসছে। এবং তার ভাষ্য মতে মানে তার ফ্যামিলি এখন আমাকে বলতেছে, মানে যে আমি একটু কমপ্লেন করছি, সেখানে বলছে তার বেতন নাকি 17,000 টাকা, কিন্তু আমার কাছে প্রমাণ আছে তার বেতন 70 থেকে 80,000 টাকা। সে যেখানে চাকরি করে তার বেতন 70 থেকে 80,000 টাকা, তার প্রত্যেকটা কলিগের বেতন 70 থেকে 80,000 টাকা। সে আমাকে কয়েক মাস সে টাকা দিছে, 2-3 মাস সে আমাকে 4,000 করে টাকা দিছে। মানে অনেক চিল্লাচিল্লি কান্নাকাটি করার পর বাচ্চাগুলিকে নিয়ে এত কষ্ট হয়, আমাকে বলে খালি চাকরি করো। ছেলেটা হয়েছে 1 মাস পর থেকে। তাই আমি বলে আমি কীভাবে চাকরি করবো, অনেক চিল্লাচিল্লি পর 2-3 মাসে আমাকে 4,000 করে। এর মধ্যে আর একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমার ছেলে পেটে আমাকে যে লাথি মারলো, এরপরে বহুবার আমাকে সে মোবাইলে রিকোয়েস্ট করছে। 6 মাসের সময় সে আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন সিজার করে ছেলেটাকে মেরে ফেলি। 6 মাসের সময় সিজার করে আমি যেন ছেলেটাকে মেরে ফেলি, সে আমাকে বহুবার রিকোয়েস্ট করছে। এটা হচ্ছে অক্টোবর-নভেম্বরের কথা। আমি বলছি না, মারবো না। আমি যদি না খাওয়াতে পারি, তুমি যদি ওকে নাই খাওয়াও, তুমি তো এমনিতেও খাওয়াও না খাওয়ালে আমি ভিক্ষা করবো। যদি একেবারেই আমার সামর্থ্য না থাকে, আমি প্রয়োজনে ওকে তিনখানায় দিয়ে দেবো, কিন্তু মেরে আমি ফেলবো না। কারণ ওকে দুনিয়ায় আমি আনবই যেভাবেই হোক, তুমি যত কথাই বলো। অনেক বুঝাইছে যে দেখো আমি বিদেশ থেকে আসলে একটা বাচ্চা নিবো না, এই সেই। তো আমি কি আমার বাচ্চাটাকে মেরে ফেলবো নাকি? আল্লাহর কাছে আমি চাইছি, আল্লাহ আমাকে একটা বাচ্চা দিচ্ছে, আমার বাচ্চাকে কেন মেরে ফেলবো? এইবার সে বিদেশ গেছে, বিদেশ থেকে এসে ফাইনাল অবস্থা কি বোন এখন কি বর্তমান চলতেছে? অবস্থা হচ্ছে কি, সে বিদেশ থেকে আসছে যে ভাইয়া, সে যখন গেছে তো বইলা গেল না, সে আসছে আমাকে বলে নাই। সে 12 তারিখে আসছে, আমি 17 তারিখে জানতে পারি সে আসছে তার এলাকার এক লোকের মাধ্যমে। আমাকে দেখাইছে যে বোন এই যে আপনার স্বামী তো এই তো, আপনি যে বললেন আপনার স্বামী বিদেশ, আমি বলি কি বলেন? পরে দেখি হ্যাঁ সত্যি এটা আমার স্বামী। পরে যখন ওকে জিজ্ঞেস করলাম, আমার বাবা তুমি কোথায়, বলে আমি বিদেশে, আমি সৌদি আরব। পরে তার ফ্যামিলিকে জিজ্ঞেস করলাম, পরে আমি লাইভে গেছিলাম ফেসবুকে লাইভে গেছি যে আমার স্বামী এরকম আসছে, আমার স্বামী এসে আমাদের সাথে যোগাযোগ করে না। আমার কথা আমি ধরলাম যে আমি ভালো না, আমি খারাপ, আমার মধ্যে কোনো সমস্যা আছে, কিন্তু আমার বাচ্চাগুলি তো কোনো দোষ নাই, ওরা তো নির্দোষ, ওদেরকে একটাবার দেখতে আসতে পারতো না। সে বিয়ে করছে, আমি প্রথম ভাইয়া বলতাম কি বিয়ে করছে আমি মেনে নিব না, আমি সংসার করবো না সতীনের। পরবর্তীতে আমি ভাবলাম কি, ও বলছে ওই বুকে কোনোভাবেই ছাড়বে না। আমি বলছি ঠিক আছে, যেহেতু ছাড়বে না আর আমারও যেহেতু অন্য কোনো অপশন নাই, তাহলে আমি ওরই সংসার করি। ও যদি দুজনকে যদি সমানভাবে দেখতে পারে তাহলে আমি সংসার করব। কিন্তু সমানও কোথায় দেখতেছে, ও 1 মাস চলে যায়, ও ফোন দিয়ে আমাদের একটু খবর নেয় না। বাচ্চাগুলি ফোন দিয়ে ভয়েস দেয় বাবা বাবা বাবা। নেওয়ার তো কোনো কারণই নেই, কারণ ডে 1 থেকে আপনার গল্প শুনে বোঝা যায় আপনার প্রতি তার কোনো ভালোবাসা নেই। আপনি তার প্রেমে পড়ছেন, সে না। হ্যাঁ, বিষয়টা এরকমই। এবং তাই হয়েছে, ওয়াইফের প্রতি কোনো দায়িত্ব সে পালন করে নাই, বেবিদের প্রতিও না, বেবিদের প্রতিও না। অথচ আপনি যে বলা মাত্র প্রেগনেন্ট হয়ে যাচ্ছেন, সে চাওয়া মাত্র আপনি শুয়ে পড়তেছেন, দেখা মাত্র ভালোবাসতেছেন, চাওয়া মাত্র টাকা দিচ্ছেন, সব তো আপনি তারে প্রলুব্ধ করতেছেন পুরো ব্যাপারটাতে। হ্যাঁ ভাই, আমারই দোষ, পুরো দোষ আমারই। এত এটা তো দোষের হইতে পরও পারে। তার দোষ দেখি না, এটা আমারই অপরাধ, অবশ্যই আমি স্বীকার করতেছি। অবশ্যই ডে 1 থেকে সমস্যা। জি। আমি একবার সহ্য করব, 2 বার হইতে পারে, 3 বার যখন হইছে, তার মানে আমি তাকে প্রশ্রয় দিচ্ছি করো। আর একটা মেয়ের সাথে সে সংসার করতেছে এবং আপনি এখন কাঁদতেছেন তারে ভালোবেসে। সরি, আপনার জন্য সিম্প্যাথি কেউ দেখাবে না। দুনিয়া আপনার একার বাপ মা নেই, অধিকাংশ মানুষেরই, আমাদের সবারই বাপ মা থাকে না। এই নিয়ে বোন আমরা দোয়া করি আমার আল্লাহ আপনার মাটাকে সে ভালো করুক। প্রথম থেকেই সহ্য করতে পারে। আমার মা আমার কাছে থাকে, সে সহ্য করতে পারে। আমার মা ছেলে নাই, মেয়ে আমার মা কোথায় থাকবে? আমার মা তো উপার্জন করে, অবশ্যই সে আমার মাকে দেখতে পারে না। আমার মা কেন থাকে? মেয়ে ছেলে দুজনেরই দায়িত্ব তার মা বাপকে দেখা। জি। বোন লাস্টলি যদি কিছু বলার থাকে যারা দেখতেছে তাদের জন্য,
না, আমি বর্তমান অবস্থাটা তার একটু বলি। সেটা হচ্ছে বর্তমানে সে তার ওই বউয়ের কাছে আছে। সে আমাকে ফোন দিছে, মানে লাইভ করার পরে সে আমাকে ফোন দিছে। আমার শ্বশুরের কথা হচ্ছে গিয়ে যে বাবা তোমার কাছে ফিরবে, 20 বছর পরে হলেও ফিরবে। বলছে তখন আমি দিয়ে কি করবো? ওই যারা ক্যাস্টের জন্য না করেন সেজন্য হ্যাঁ, বলছে। তো আমার স্বামী এখন আমাকে ফোন দিয়ে বলতেছে যে তুমি আমাকে মাফ করে দাও, আমি যাইনি, এটা আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাদের কাছে যাবো, আমার চিকিৎসা করে যাব, আমার এখন 1 লক্ষ টাকা লাগবে, তুমি পারলে আমাকে 1 লক্ষ টাকা দাও। আমি বলছি প্রথম কথা আমার কাছে টাকা নেই, দ্বিতীয় কথা আমার কাছে এখন 1 লক্ষ কেন, যদি 5 লক্ষ টাকাও থাকতো আমি তোমাকে দিতাম না, কারণ তুমি তো আমার না, তুমি তো অন্য কারো। তো যাকে এত বছর রোজগার করে টাকা দিছো, যার কাছে তুমি আসছো, যার জন্য তোমার ভালোবাসা, তুমি তার কাছে চিকিৎসা করো, আমি তোমাকে চিকিৎসা করতে পারবো না। পরে বলতেছে বাসায় আসি, আমি তো বাচ্চাগুলোকে দেখতে আসি না, অন্য করছে, আমি আসি, এসে আমি কয়েকদিন থাকবো। আমি না, আর থাকা হবে না। তো আমি পরে বলছি যে তুমি যেহেতু ডিভোর্সের কথা সবসময় বলো, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। উনার দেয়া লাগবে কেন, আপনি দেন। হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও, ডিভোর্স দিলে ঝামেলা মিটমাট, কারণ তোমার যেহেতু আমাকে আর ভালো লাগে না। উনার দেয়া লাগবে কেন, আপনি কেন দেননি? ভাই আমি শুধু বাচ্চা দুটোর কথা চিন্তা করিনি, বাচ্চা দুটো ইতিম হয়ে যাবে। আমি যেমন আজকে ওর কাছে শুনতেছি যে আমার মা ভালো হইলে আমার বাবা ছাড়তো না, আমার মেয়েটাকে যদি পরবর্তীতে এই কথা শুনতে হয় যে তোর মা ভালো হইলে তোর বাবা তোর মাকে ছেড়ে দিত নাকি, তোর নানি ভালো হইলে তোর নানা তোর নানিকে ছেড়ে এই দিত না। ঢঙের কাদা কাইদেন না। একবার চিন্তা করে দেখেন তো, আপনার ব্যাংকে অনেক টাকা আছে, তাহলে কি হইতো? আপনার মার যদি অনেক টাকা থাকতো তাহলে এইসব কথা শুনতে হইতো? না আপনার যদি অনেক ইনকাম থাকতো তাহলে কি জামাইয়ের মুখোমুখি তাকায় থাকা লাগতো? না, তাইলে ঢঙের কাদা কাইদে লাভ কি? 2 পয়সা নিজে ইনকাম করেন। যেভাবে আমি ইনকাম করবো, আপাতত আমি একটা ছোট কাজ করতেছি, একটা বাচ্চাকে স্কুলে আনানো, এবং আমি জবের জন্য অনেক জায়গায় ট্রাই করতেছি। ছেলেটা যেহেতু এতদিন বুকের দুধ খাইছে, এতদিন আমি লং টাইমে কোনো কাজ করতে পারিনি। এখন আমি অনেক জায়গায় চাকরির জন্য অলরেডি ইন্টারভিউ দিছি, এবং সকালে ছোট্ট একটা কাজ করে একটা বাচ্চাকে স্কুলে আনানো হয়, আর আম্মা যেটা করে সেটা দিয়ে আপাতত চলি। আপনি কি আমাদের যারা দেখছেন তাদের কাছে কোনো সাহায্য চান? আমি তাদের কাছে সাহায্য চাই এটাই, যে তারা যদি কোনোভাবেই মানে আমার পাশে দাঁড়াতে পারে এই মুহূর্তে, যে সঠিক বিচার পাওয়ার জন্য তারা যদি আমার পাশে কোনো আপনি দাঁড়াতে কি পারে। আপনার ফোন নাম্বার বা ফেসবুক আইডি বলতে চান? জি বলতে, যেটা ইচ্ছা বলেন। আমার ফেসবুক আইডি হচ্ছে ববি তালুকদার তাসলিমা, বানান বলে দেন। BOBYTALUKDAR, ববি তালুকদার, TASLIMA, ববি তালুকদার তাসলিমা। আইডি ওপেন করা আছে, আইডি লক ছিল, আমি লক খুলে রাখছি। ওকে, তার মানে ইনবক্স করতে পারবে চাইলে। জি inbox। ঠিক আছে বোন, আপনার লাইফ নিয়ে যদি শিক্ষণীয় কিছু থাকে মানুষের জন্য বলেন। শিক্ষণীয় আমি প্রত্যেকটা বোনকে বলবো যে নিজে নিজে বিয়ে করা থেকে বিরত থাকুন। প্রেম হতে পারে, প্রেম হলে বাবা মাকে জানান, ছেলে বাবা সঠিক। মাকে জানান, সঠিক। জানাই